অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আজকের এই ক্লাসে তোমাদের এক ক্লাসে পুরো বেসিক কভার হয়ে যাবে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, আমাদের তৃতীয় অধ্যায়ে টোটাল 12টা টপিক আছে, যে 12টা টপিক থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছিল এবং এর পাশাপাশি ক মার্কের জন্য কেমন প্রশ্ন এসে বোর্ড পরীক্ষাতে প্লাস খ মার্কের জন্য কেমন প্রশ্ন আসে, সেই সব কিছু আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে কভার আপ করিয়ে দেবো। তার পাশাপাশি তোমাদেরকে বলবো এই তৃতীয় অধ্যায় স্টুডেন্টরা কোন কোন জায়গায় আটকে, যেগুলো কভার আপ করলে তাদের এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাই চলো আর দেরি না করে আজকের এই ক্লাস শুরু করা যাক। তৃতীয় অধ্যায়ে যে টপিকগুলো আছে আমি প্রতিটা টপিক তোমাদেরকে একদম ধরে ধরে বোঝাবো এবং আমি তোমাদেরকে প্রথমে সংজ্ঞা তারপর উদাহরণ ধরে ধরে বোঝাবো। আমি তোমাদেরকে ক্লাসের স্টার্টিংয়েই বলে রাখি, তৃতীয় অধ্যায় থেকে প্রতিটা বছর 2টা করে সৃজনশীল আসছে এইচএসসি পরীক্ষায়। তার মানে তুমি বুঝতেছো এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। আমি যদি প্রথমেই কোন টপিকটা নিয়ে কথা বলবো তোমাদেরকে বলি, প্রথমে আমি তোমাদেরকে পড়াবো উৎপাদন কি এবং তার সাথে সংজ্ঞা, এরপরে আমি তোমাদেরকে পড়াবো উৎপাদনের অপেক্ষক। দেখো এখানে অনেকগুলো টপিক দেয়া আছে, বাট আমি যখন তোমাদেরকে পড়াবো একটা টপিকের সাথে তুমি বুঝে যাবা আরেকটা টপিকের মিল কোন জায়গায়। সো আমরা একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে পুরো অধ্যায়টা কভার আপ করব। প্রথমে আমরা দেখব উৎপাদন কাকে বলে। এখন তোমাদের মাথায় আসতেছে ভাইয়া উৎপাদন, ইয়েস তোমার মাথায় যেটা আসতেছে ওইটাই কারেক্ট। উৎপাদন মানে হলো যে কোনো কিছু তৈরি করা। সো উৎপাদন বলতে আমাদের আশেপাশে যে কোনো জিনিস তৈরি করাকে আমরা বুঝে থাকি। সো উৎপাদন শব্দের অর্থ কি? উৎপাদন মানে হলো যে কোনো কিছু তৈরি করা, যে কোনো কিছু তৈরি করা। আমাদের আশেপাশে যা কিছুই আছে, সেটা হতে পারে একটা ফ্রিজ, হতে পারে একটা টিভি, হতে পারে তোমার এই টি শার্ট, হতে পারে তোমার এই চশমা, গ্লাস, ঘড়ি, যা কিছুই তুমি দেখো সব কিছুই তো তৈরি করা হয়। আর যেটাই তৈরি করা হয় ওইটাই এক ধরনের উৎপাদন। পরীক্ষায় যদি আসে উৎপাদন কি, তুমি লিখবা প্রকৃতি থেকে কাঁচামাল সংগ্রহ করে কোনো কিছু তৈরি করাকেই উৎপাদন বলা হয়ে থাকে। এরপর তুমি একটা উদাহরণ দিবা যে প্রকৃতি থেকে তোমার গাছ সংগ্রহ করে সেটাকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপদান করা হয়, যেমন টেবিল, চেয়ার এবং যে কোনো ধরনের ফার্নিচার। এটা হলো কি উৎপাদনের উদাহরণ। ডান হয়ে গেছে। এবার আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে উৎপাদনের মাধ্যমে আমাদের 6 ধরনের উপযোগ সৃষ্টি হয়। কয় ধরনের? উৎপাদনের মাধ্যমে আমাদের 6 ধরনের উপযোগ সৃষ্টি হয়। সো এই 6 ধরনের উপযোগ থেকে আমাদের খ মার্কের প্রশ্ন আসবে যে উৎপাদনের উপযোগগুলো কি কি। সো চলো আমি তোমাদেরকে একটা একটা করে বোঝাই দিই। প্রথমত রূপগত উপযোগ। অনেকে বলতে পারো ভাইয়া 6টা উপযোগ তো বললেন, বাট উপযোগ কথার অর্থ কি এইটাই আমি জানি না। উপযোগ মানে হলো অভাব পূরণের ক্ষমতা। এক্সাম্পল দিই তোমাকে, আমার এই চশমার মাধ্যমে আমার স্পষ্টভাবে দেখার অভাব দূর হয়, আমার এই ঘড়ির মাধ্যমে আমার সময় দেখার অভাব দূর হয়, আমার সামনে যে ক্যামেরাটা আছে এটার মাধ্যমে তোমরা আমাকে দেখতে পারতেছো, তোমাদের আমার ক্লাস করার অভাব পূরণ হচ্ছে। আমরা আজ পর্যন্ত যা যা কিনি দোকান থেকে হোক বা যে ধরনের সেবা নিয়ে হোক, সেটা আমাদের কোনো না কোনো ধরনের অভাব পূরণ করে। অ্যান্ড এই অভাব পূরণকে আমরা কি বলে থাকি? উপযোগ বলে থাকি। যখনই আমরা কোনো একটা দ্রব্য কিনি বা কোনো একটা সেবা নেই, সেটা আমাদের 6 ধরনের উপযোগ সৃষ্টি করে। কি কি? প্রথমে হলো রূপগত, তারপর আছে আমাদের হলো স্থানগত, আমি সবগুলো তোমাদেরকে বোঝাই দিব। স্থানগত, তারপর আমাদের আছে কি কালগত উপযোগ, সেবাগত উপযোগ, এরপর আমাদের আছে হলো সত্যগত উপযোগ, এন্ড লাস্টলি উই হ্যাভ জ্ঞানগত উপযোগ। আমি একটা একটা করে ধরে ধরে তোমাকে বোঝাচ্ছি। প্রথমে আমার আছে রূপগত উপযোগ। রূপগত উপযোগের প্রথম এক্সাম্পলটাই কি? এই যে মনে করো তোমার সামনে যে চেয়ারটা আছে অথবা তুমি যে টেবিলে বসে এখন আমার এই ক্লাসটা করতেছো, এই টেবিলটা কি ধাপ করে আকাশ থেকে পড়ছে? না, এই টেবিলটা প্রথমে গাছ ছিল। এই গাছটাকে কেউ কাটছে, কাটার পর এটাকে তোমার কোনো একটা কারখানাতে পাঠাইছে, সেখানে এটাকে পুরো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তুমি এখন যে টেবিলে বসে আমার ক্লাসটা করতেছো সেই টেবিলে রূপান্তর করা হয়েছে। দেখো এটা ছিল গাছ, হয়ে গেল টেবিল, রূপ পরিবর্তন হলো না? এটাই হলো আমাদের রূপগত উপযোগ, যে আমাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে, যে জিনিসটা আমরা ইউজ করতে সেটার চেহারা পরিবর্তন হয়ে যাবে। এরপরে আমাদের সেই স্থানগত। চিন্তা করো গ্রীষ্মকালে তুমি আম খেতে চাও এবং তোমার এক ফ্রেন্ড রাজশাহীতে থাকে, তুমি তাকে কল দিয়ে বললো দোস্ত আমাকে 5 কেজি আম পাঠা। তোমার সেখানে যেতে হলো না, ওইখান থেকে তোমাকে প্রোডাক্টটা পাঠাই দিল। এটাই হলো স্থানগত উপযোগ। এক জায়গার দ্রব্য আমরা আরেক জায়গা থেকে কিনতে পারি বা নিতে পারি। ডান। এরপরে আমাদের আছে কালগত উপযোগ, এটাকে সময়গত উপযোগও বলা হয়।
চিন্তা করো আমাদের দেশে রমজান মাস, প্রতি বছর রমজান মাসে তেলের সংকট দেখা দেয়। এই তেলের সংকট এটা কি আদৌ ন্যাচারাল? না, এটা কৃত্রিমভাবে এই সংকটটা তৈরি করা হয়। সিমিলারলি পেঁয়াজের ক্ষেত্রেও কি করা হয়, তেলগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। এখন তেলগুলোকে যখন সংরক্ষণ করে রাখা হলো, যখন এটার দাম বেড়ে যাবে তখন এটাকে বাজারে ছাড়ে। আর আমরা জানি যখন একটা প্রোডাক্টের অনেক বেশি ডিমান্ড বাজারে থাকে, ওটাকে যখন হুট করে বাজারে ছাড়া হয়, এটার দাম অনেক বেশি বেড়ে যায়। আর এটাকে বলা হয় আমাদের কালগত বা সময়গত উপযোগ। যখন যেটা প্রয়োজন তখন সেটাকে বাজারে ছাড়তেছি। এরপরে হলো আমাদের সেবাগত উপযোগ। চিন্তা করো তুমি যে প্রোডাক্টটা কিনছো এটার মাধ্যমে তোমার কোনো না কোনো এক ধরনের প্রয়োজন দূর হয়েছে। যেমন আমি যদি আরও ভালোভাবে এক্সাম্পল দিই, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, পদ্মা সেতু, এটা আমাদেরকে সেবা প্রদান করতেছে। সো এটার মাধ্যমে আমাদের সেবাগত উপযোগটা সৃষ্টি। এরপর হলো সত্যগত। মনে করো আমার কাছে এই মাউসটা আছে, এই মাউসটা আমি যখন কেনার জন্য দোকানে গেছি, এই মাউসের তখনের মালিক কে ছিল? দোকানদার ছিল। দোকানদারকে আমি যখন টাকা দিলাম, দোকানদার তখন আমাকে এই মাউসটা দিল। তার মানে এটার মালিক ছিল আগে দোকানদার, পরে মালিক পরিবর্তন হয় আমি হয়েছি। সো এটাকে বলা হয় সত্যগত বা মালিকানাগত উপযোগ, মানে মালিককে। আর এরপর হলো জ্ঞানগত। দেখো ডিসকন আইসক্রিম তোমরা তো সবাই চিনো, অনেকেই চিনো। ডিসকন আইসক্রিমটা হুট করে কিন্তু বাজারে আসেনি, এটাকে প্রথমে মার্কেটিং করা হয়েছে, মানে আমাদেরকে আগে জানানো হয়েছে যে বাজারে এমন এক ধরনের আইসক্রিম আসছে যেটার উপরের লেয়ারে মোটা চকলেটের বার থাকে। সো আমাদেরকে প্রথমে জ্ঞানটা দেওয়া হয়েছে, তখনই আমরা কি অন্যান্য আইসক্রিমের জায়গায় ডিসকন আইসক্রিমকে প্রায়োরিটি দিচ্ছি। এই যে আমাদের জ্ঞান হইল যে আমরা আমাদের টাকা দিয়ে বেস্ট একটা প্রোডাক্ট নিতে পারি, যেটা আমাদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয় যে বাজারে আসলে এই প্রোডাক্টটা আছে। সো এই যে আমাদের 6 ধরনের উপযোগ, এখান থেকে আমাদের খ মার্কের প্রশ্ন আসবে উপযোগ কি, উৎপাদনের উপযোগগুলো কি কি। এখান থেকে আমাদের গ নম্বর প্রশ্নও আসতে পারে। সো আমি যখন তোমাদেরকে পড়াচ্ছি, টপিক পড়ানোর পাশাপাশি তোমাদেরকে বলে দিব আমরা কখন কোন বোর্ডের কোন সালের কোশ্চেন কমপ্লিট করতেছি, একটু পরে তোমাদেরকে দেখাই দিচ্ছি। সো আমাদের অলরেডি উৎপাদন কি ডান, উৎপাদনের উপযোগগুলো ডান, উইথ সংজ্ঞা, উইথ এক্সাম্পলস। ওকে, ঠিক আছে। আমি যদি দেখো, আমি তোমাদেরকে বলে রাখি, যখনই আমরা একটা টপিক কভার করব আমরা এই চেকলিস্টটাতে টিক দিব, যাতে করে আমাদের কাছে রেকর্ড থাকে যে হ্যাঁ আমাদের পড়াগুলো কমপ্লিট হচ্ছে। সো আমাদের প্রথমে উৎপাদন, এই টপিকটা আমরা কি করে ফেললাম, ডান করে ফেললাম। ওকে ওকে ফাইন। এরপরে আমরা পড়বো অপেক্ষক। মনে রাখবা এই অপেক্ষক নিয়েই তোমাদের যত ধরনের অপেক্ষা। ভাইয়া বুঝি না ভাইয়া অপেক্ষক কি? অপেক্ষক আর অপেক্ষা দুইটা কি সেম? আরে না রে বাবা, সেম না। আমি এখন তোমাদেরকে বোঝাই দিচ্ছি। মনে রাখবা অপেক্ষক শব্দটার অর্থ হলো সম্পর্ক। অনেকে ভাবতেছে ভাইয়া অপেক্ষক মানে কেমন সম্পর্ক, তুমি যেটা ভাবতেছো সেটা না, ঠিক আছে? আমি আগেই তোমাকে বলে নি, তুমি যেটা ভাবতেছো সেটা না। অপেক্ষক মানে হলো ইনপুট এবং আউটপুটের মধ্যকার সম্পর্ক। এখন এটা কি? সো আমি তোমাদেরকে বলি ইনপুট এবং আউটপুটের মধ্যকার সম্পর্ক, এবং আমাদের কি আছে আউটপুট, এই দুইটার মধ্যকার সম্পর্ক। এক্সাম্পল দেই তোমাদেরকে। এক্সাম্পলটা হলো, মনে করো আমি আমার এই এয়ারবাডটা কিনবো। এয়ারবাডটা কিনতে গিয়ে আমার কাছে টাকা প্রয়োজন। এই এয়ারবাডটার দাম হলো 8,500 টাকা। এখন এইটা হলো আউটপুট, মানে আমি কত টাকা দিলে এইটা পাবো, এটা হলো কি আউটপুট। আমি 8,500 টাকা দিলাম। কত টাকা দিলাম? 8,500 টাকা দিলাম, এবং এরপরে আমি কি পেলাম? আমার এই এয়ারবাডটা পেলাম। এখন এই যে কত টাকা দেওয়ার কারণে আমি কেমন প্রোডাক্ট পাচ্ছি, এই দুইটার মধ্যকার সম্পর্ককে আমরা কি বলবো? অপেক্ষক বলবো। তার মানে আমি কত টাকা দোকানদারকে দিলে দোকানদার আমাকে কেমন প্রোডাক্ট দিবে, এইটাই হলো আমার অপেক্ষক। এইটাই আমাকে ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? অনেকে বলতে ভাই আরও সহজ এক্সাম্পল দেন। তোমার কাছে এখন 100 টাকা আছে, তুমি এই ভিডিওটা যখনই দেখতেছো মনে করো তোমার কিছু একটা খাইতে ইচ্ছা করছে, তুমি 100 টাকা নিয়ে দোকানদারের কাছে যা টাকাটা দিলা যে আমি কিছু খাইতে চাই, আমাকে খাবার দেন। এই যে তুমি টাকাটা দিলা, এটাই হলো ইনপুট। দোকানদার তোমাকে যে প্রোডাক্টটা দিবে ওইটাই আউটপুট। কত টাকা দেওয়ার কারণে তুমি কি প্রোডাক্টটা পাচ্ছ, এই দুইটার মধ্যে সম্পর্ক বের করাই আমাদের অপেক্ষক। ক্লিয়ার? এই অপেক্ষককে আমরা দুই ভাগে ভাগ করি। কয় ভাগে? দুই ভাগে ভাগ করি। অপেক্ষক দুই প্রকার। অপেক্ষক কত প্রকার? অপেক্ষক হলো আমাদের দুই প্রকার। এটা আমাদের খ নম্বরের কোশ্চেন। একটা হলো আমাদের স্বল্পকালীন অপেক্ষক, আর একটা হলো আমাদের দীর্ঘকালীন অপেক্ষক।
বাই দ্য ওয়ে, এই অপেক্ষক বুঝতে গেলে আমাদেরকে আরও একটা টপিক বুঝে ফেলতে হবে, যেই টপিকটা আমরা অলরেডি এখানে আমরা রেখে দিছি। সেটা কি? এটা হলো উৎপাদনের উপকরণ। মনে রাখবা, এই অপেক্ষক বুঝতে হলে তোমাকে উৎপাদনের উপকরণটা বুঝতে হবে, কারণ একটা আরেকটার সাথে ইন্ট্রা কানেক্টেড। তাই অপেক্ষক বোঝার আগে চলো আমরা উৎপাদনের উপকরণগুলো আগে একটু জেনে নেই। ওকে, উৎপাদনের উপকরণ হলো 4টি। উৎপাদনের উপকরণ কয়টি? উৎপাদনের উপকরণ 4টি। মনে রাখবা, এই কোশ্চেনটা এইচএসসি পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে কোনো না কোনো বছর এবং স্পেশালি প্রতি বছরই আসে। উৎপাদনের উপকরণ কয়টি? 4টি। এই কোশ্চেনটা অন্যভাবেও আসতে পারে, নিচের কোনটি উৎপাদনের উপকরণ নয়, নিচের কোনটি ছাড়া উৎপাদন প্রক্রিয়া করা সম্ভব, অনেকভাবে আসতে পারে। উৎপাদনের উপকরণ কয়টা? 4টা। এখানে আমরা বাংলার পাশাপাশি ইংরেজিটাও পড়বো, কারণ এটা আমাদের ম্যাথের ক্ষেত্রে হেল্প করবে। সো একটু ফোকাস হয়ে থাকতে হবে। প্রথমত আমাদের আছে ভূমি। ভূমিকে আমরা ইংরেজিতে কি বলি? ল্যান্ড বলি, তাই না? এরপর আছে আমাদের মূলধন। মূলধনকে আমরা বলি ক্যাপিটাল, বাট এটাকে আমরা ম্যাথের ক্ষেত্রে কে দিয়ে প্রকাশ করব, মনে রেখো, কে দিয়ে প্রকাশ করব। এরপর আমাদের কি আছে? ভূমি, শ্রম আছে। এরপরে আমাদের শ্রম। শ্রমকে আমরা ইংরেজিতে কি বলি? লেবার বলি। লেবারকে আমরা এল দিয়ে প্রকাশ করি। আর লাস্টে আমাদের আছে কি? লাস্টে আমাদের আছে সংগঠন। সংগঠন, যেটাকে আমরা ORG দিয়ে প্রকাশ করি। মনে রাখবা, উৎপাদনের এই 4টা উপকরণের মধ্যে আমাদের এই চ্যাপ্টারে যত ধরনের ম্যাথস আছে সবগুলা আমরা 2 এবং 3 এই দুইটা দিয়ে করব। সবগুলো আমরা কি? এই দুইটা দিয়ে করব। সো একদম এটা তোমাদের মাথায় একদম ক্লিয়ারলি ভাবে নিয়ে নাও যে আমাদের পড়ার জন্য আমাদের এই দুইটা জিনিস জাস্ট প্রয়োজন, এই দুইটা জিনিস, নাথিং এলস। মূলধন আর শ্রম। মূলধন আর কি? মূলধন মানে টাকা পয়সা, শ্রম মানে হলো যারা কাজ করতেছে। ওকে, এইবার চলো আমি তোমাদেরকে বোঝাই এখান থেকে আমাদের ম্যাথসে কেমন ভাবে আমাদেরকে করতে হবে। এতটুকু ক্লিয়ার? এইখানে আমরা যেটা বলতেছিলাম, অপেক্ষককে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হলো স্বল্পকালীন আর একটা হলো দীর্ঘকালীন। স্বল্পকালীন অপেক্ষকের ক্ষেত্রে মনে রাখবা, স্বল্পকালীন, দীর্ঘকালীন। আমি যদি তোমাদেরকে বলি, মনে করো তুমি চিন্তা করতেছো তোমার কিছু আচার ব্যবহার, তোমার কিছু হ্যাবিট তুমি পরিবর্তন করবা, তুমি কি হুট করে কালকেই পরিবর্তন করতে পারবা? পারবা না, একটা পরিবর্তন করতে পারবা। অপেক্ষকের ক্ষেত্রে স্বল্পকালীনটাও সেম। স্বল্পকালীনটা কি? 2টি অপেক্ষক, একটু আগে বললাম না যে 2টা নিয়ে কাজ করব। স্বল্পকালে এই 2টার মধ্যে একটা পরিবর্তন হবে আর একটা স্থির থাকবে, কারণ মানে কম সময়ে 2টাই পরিবর্তন করা যায় না। সো আমি লিখব একটি স্থির, অপরটি পরিবর্তনশীল। কোন পার্সপেক্টিভে বললাম আই গেস তুমি বুঝতে পারতেছো। তার মানে আমাদের শ্রম আর মূলধনের ভিতরে একটা স্থির থাকবে আর একটা পরিবর্তনশীল থাকবে। সো এটা দেখতে কেমন হবে? এটা সমীকরণটা, কিউ মানে হলো পরিমাণ, আমি কতটুকু উৎপাদন করব, এই পরিমাণ। কিউ মানে কি? পরিমাণ। এফ মানে হলো ফ্র্যাকশন, মানে আমার সমীকরণ। এল মানে আমার লেবার। আর কে, আমি কি বলছি? কে মানে ক্যাপিটাল। সো 2টার মধ্যে একটা পরিবর্তন হবে, যেটা পরিবর্তন হবে না, যেটা স্থির থাকবে, এটার উপর একটা বার দিয়ে দিব। এই বারটা যেটার উপরে থাকবে মনে করবা সেটা স্বল্পকালীন। বার যখনই থাকবে তখনই সেটা কি? স্বল্পকালীন, কারণ শর্ট টার্মে কোনো না কোনো কিছু ফিক্স থাকে। অ্যান্ড সিমিলারলি আমরা আরেকভাবেও লিখতে পারি, মনে করো এখানে এল স্থির, কে পরিবর্তনশীল, 2ভাবেই লিখতে পারবো। সো একটা স্থির আর একটা পরিবর্তনশীল, একদম ক্লিয়ার। সিমিলারলি আমরা যদি দীর্ঘকালে যাই, মনে রাখবা লং টার্মে পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল। লং টার্মে পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল, কোনো কিছু ফিক্স থাকে না। অনেকে বলে না মানুষের মন সবসময় সেম থাকে, না রে বাবা, দীর্ঘকালে সব কিছু পরিবর্তনশীল হয়, সব কিছু পরিবর্তনশীল ইন এ পজিটিভ ওয়ে, নেগেটিভ ওয়েতে নিও না। ওকে, 2টিই পরিবর্তনশীল, 2টিই কি? পরিবর্তনশীল। তার মানে কোনো কিছু ফিক্স থাকবে না। আর আমাদের যখনই 2টাই পরিবর্তনশীল হবে, আমরা উপরের বার না দিলেও চলে, কারণ 2টাই পরিবর্তন হচ্ছে, চাই আমরা উপরের বার না দিলেও হবে আমাদের। সো 2টাই ফ্লেক্সিবল, তার মানে আমরা বুঝে ফেলতেছি পরিবর্তনশীল। আর যখনই আমাদের একটার উপরে বার থাকবে সেটা কি? শর্ট টার্ম। এখান থেকে এমসিকিউ আসবে, তোমাকে এটা লিখে বলবে এটি কোন ধরনের অপেক্ষক, স্বল্পকালীন, দীর্ঘকালীন, মধ্যমেয়াদী নাকি তোমার অতি স্বল্পমেয়াদী, তখন তোমাকে বুঝতে হবে দীর্ঘমেয়াদী। আর এখানে একটার উপরে যদি বার থাকে তখন তুমি বুঝতে পারবা কি এটা স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক। ক্লিয়ার? আই গেস তুমি এখন বুঝে গেছো যে আমার অপেক্ষক কি। ঠিক আছে,
ডান। সো আমরা ইতোমধ্যে আমাদের টপিকগুলোর মধ্য থেকে আমি যদি তোমাদেরকে বলি আমরা অলরেডি কোনটা কোনটা কাভার আপ করে ফেলছি। আমরা ইতোমধ্যে উৎপাদনটা কাভার আপ করে ফেলছি, উৎপাদন অপেক্ষকটা কাভার আপ করে ফেলছি, উৎপাদনের উপকরণগুলোকে কাভার আপ করে ফেলছি। দেখো কয়েকটা টপিক পড়তে পড়তে আমাদের এই পেজের 3টা টপিকে অলরেডি ডান হয়ে গেছে। এইবার আমি তোমাদেরকে এমন একটা টপিক পড়াবো যে টপিক থেকে তোমাদের একটা সৃজনশীল আসবেই। এখন শুধুমাত্র সৃজনশীল না, এই টপিকটা যদি কেউ ভালোভাবে পড়ে তাহলে তার এই চ্যাপ্টারের বেসিক অনেকাংশে কাভার আপ হয়ে যাবে। এবার আমরা পড়ব মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন। মোট, গড়, প্রান্তিক, এই 3টা জিনিস তোমার মাথায় একদম মনে করো পেরেক দিয়ে, যেরকম আমরা দেয়ালের ভিতরে পেরেকটাকে সেট করি আর যেন বের না হয়, সিমিলারলি তোমার মাথার ভিতরে এই 3টা ওয়ার্ডকে সেভ করে নিতে হবে। মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন। মোট, গড়, প্রান্তিক, এই 3টা জিনিস আমরা উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করব, ব্যয়ের ক্ষেত্রে ব্যবহার করব, আয়ের ক্ষেত্রে ব্যবহার করব। এইটাই আমাদের এই পুরো চ্যাপ্টার। সো চলো শুরু করি। আমরা এবার পড়ব মোট, গড় এবং প্রান্তিক উৎপাদন। আমি তোমাদেরকে এইচএসসির কোশ্চেন দিয়ে দিয়ে সলভ করাবো, একদম ইজিয়েস্ট ওয়েতে এইচএসসির কোশ্চেন দিয়ে দিয়ে সলভ করাবো। আমরা অলরেডি জেনে ফেললাম যে আমাদের হয় শ্রম স্থির থাকবে, না হয় আমাদের উৎপাদন, আমাদের শ্রম তো স্থির থাকতে পারে, অথবা আমাদের মূলধন স্থির থাকতে পারে। এটা বুঝলাম ভাইয়া, কিন্তু উৎপাদনটা আসলে কিভাবে করা হবে এটা যদি একটু দেখায় দেন। চলো আমরা দেখাই দিই। আমাদের এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসছিল, ঠিক আছে, আমাদের এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসছিল, লিখে দিই এইচএসসি কোশ্চেন। ওকে ডান। সো এবার আমি তোমাদেরকে এইচএসসির একটা ম্যাথের মাধ্যমে দেখাবো যে আমাদের মোট, গড় এবং প্রান্তিক উৎপাদন আমরা কিভাবে করে বের করি। সো চলো, অ্যান্ড ক্যালকুলেশন স্টার্ট করার আগে নিজের হাতে একটা ক্যালকুলেটর রেখো। আর এক্সামের টাইমে অবশ্যই ইকোনমিক্স পরীক্ষার টাইমে ক্যালকুলেটর নিয়ে যাওয়ার অবশ্যই, এটা আবশ্যিক। পাশের ফ্রেন্ড থেকে টানাটানি করা যাবে না। হ্যাঁ, যেটা বলতেছিলাম, সো আমাদের এরকম বক্স দেওয়া থাকবে। পরীক্ষার সময় অলওয়েজ মাথায় রাখবা আমাদের মোট পরিমাণটা দিয়ে দিবে, মানে সেটা আমাদের মোট ব্যয় হোক, মোট আয় হোক। মোট আয়টা একটু ডিফারেন্ট, মোট ব্যয়, মোট উৎপাদন, এটা আমাকে এক্সামে দিয়ে দিবে। অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে, ভাই এটা কীভাবে বের করছেন? বাবা এটা এক্সামে দিয়ে দেয়, এক্সামে দিয়ে দেয়, মাথায় রাখো। হ্যাঁ, যেটা বলতেছিলাম, মনে করো আমাদের এল আর আমাদের এখানে কে দেয়া আছে, আর এখানে আমাদের দেয়া আছে কি মোট উৎপাদন, মোট উৎপাদন। ওকে, এতটুকু আমাদের দেয়া আছে। মনে করবা, মনে রাখবা অলওয়েজ মোট উৎপাদনকে আমরা টিপি বলতে পারি, মানে টোটাল প্রোডাকশন। টোটাল প্রোডাকশন মাথায় রেখো। আমাদের মনে করো মূলধনের পরিমাণ 1 টাকা অলওয়েজ দিয়ে দিচ্ছে। মূলধনের পরিমাণ কয় টাকা? 1 টাকা। তার মানে আমরা বুঝে ফেলছি আমাদের মূলধনটাই স্থির, তার মানে এটা আমাদের স্বল্প মেয়াদি। ওকে, আর আমাদের লেবার মনে করো দিছে কি 1 2 3 4 5 6 7। সিম্পল হিসাব, যদি একজন মানুষ উৎপাদন করে তাহলে উৎপাদন হবে 5, দুজন উৎপাদন করলে হবে 10, তিনজন উৎপাদন করলে মনে করো 13। নিজের মতো করে দিতেছি, নিজের মতো করে দিয়ে দিতেছি। মনে এগুলো আমাদের পরীক্ষার ভিতরে দেয়া থাকবে, এগুলা আমাদের পরীক্ষার ভিতরে দেয়া থাকবে। এগুলো কেউ বললো না ভাইয়া এটা কোন জায়গা থেকে নিছেন, এটা কেউ বললো না। হ্যাঁ, এটা আমাদের এক্সামের ভিতরে দেয়া থাকবে। ওকে, এগুলো আমাদের দেয়া আছে। এইবার আমাকে এইচএসসি পরীক্ষার ভিতরে বলবে কি, উক্ত উদ্দীপক দেওয়া তথ্য থেকে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন বের করো এবং চিত্র আঁকো। গড় উৎপাদন ও কি প্রান্তিক উৎপাদন বের করো এবং চিত্র আঁকো, এটাই আমাকে বলছে। এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা এটাকে বের করি, মোট উৎপাদন থেকে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন কিভাবে বের করি। এই কোশ্চেনটা আমাদের উদ্দীপকে দেয়া আছে, এইটা আমাদের উদ্দীপকের ছক। আমাদেরকে গ নম্বরে বলছে যে আমাদের গড় উৎপাদন বের করো, ঘ নম্বরে আমাদেরকে বলবে প্রান্তিক উৎপাদন বের করো। আমি তোমাদেরকে ম্যাথসের মাধ্যমে বোঝাই দিতেছি। গ নম্বরে যখন তুমি করবা তখন তুমি একটা ছক দিছো, ঘ নম্বরে তোমাকে আরও একটা ছক দিয়ে করতে হবে। তো আমি একবারে দুইটাই করা দিচ্ছি যাতে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যায়। আমি আবারও বলতেছি, এই ম্যাথটা যে বুঝবে তার এই চ্যাপ্টারের 80% পড়া কাভার। এবার জাস্ট খালি আমি প্রসেসগুলো দেখাই দিব বাকিগুলো। আমরা কি বের করব? আমরা বের করব এপি। এপি মানে হলো গড় উৎপাদন।
আর হলো এমপি। ঠিক আছে, এমপি মানে মন্ত্রী মনে করো না, এমপি মানে হলো আমাদের প্রান্তিক উৎপাদন। এমপি মানে কি আমাদের প্রান্তিক উৎপাদন। খুবই মজার ম্যাথ। আমরা কি করব দেখো, এটা তো আমাদের ফিক্স, এইটা আমরা ভুলে যাব, যেটা আমাদের ফিক্স ওইটা আমরা ভুলে গেছি। আমাদের মোট উৎপাদন এই 5কে 1 দিয়ে ভাগ করব, মানে আমাদের যে মোট উৎপাদন আছে এই মোট উৎপাদনকে আমাদের পরিবর্তনশীল যে উপাদানটা আছে এটা দিয়ে ভাগ করে দিলেই আমার গড় উৎপাদনটা বের হয়ে যাবে। কিভাবে? 5/1, এখানে হবে কত? 5/1, 10/2 সমান 5, আমার প্রথম দুইটা 5 5, 13/3 এটা হইছে আমার 4.3। ওকে, এরপরে আছে কত? এরপরে আছে হলো আমার 17/4, 17/4 এটা হবে আমার কি 4.25। ওকে, 4.25। এরপরে আছে আমার 20/5, এটা হবে কত আমার 4। এরপরে আছে আমার হলো 4 6 24, এটাও 4। তারপর হলো 35/7, 35/7 দিলে এটা আমার হবে কত? 5 7 35। দেখো আমার এখানে গড় উৎপাদনের পরিমাণটা চলে আসছে, গড় উৎপাদনের পরিমাণ আমি অ্যাজাম্পশন করে এটা পুরোটা করে ফেলছি। এরপরে আছে প্রান্তিক, যেই জায়গাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট আটকে, ভাইয়া প্রান্তিক, ভাইয়া প্লিজ এটা একটু বুঝান, ভাইয়া প্লিজ এটা একটু বুঝান, একটু ভালোভাবে ফোকাস করে দেখো, তোমার পুরোটা কভার আপ হয়ে যাবে। প্রান্তিক মানে হলো আমার প্রথমে যা থাকবে সেটা আমি বসাই দিব, এরপরে পরেরটা থেকে আগেরটা মাইনাস করব। মনে করো 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5, 13 থেকে 10 বিয়োগ করলে হবে 3, 17 থেকে 3 বিয়োগ করলে হবে 4, 20 থেকে 17 বিয়োগ করলে হবে 3, 24 থেকে 20 বিয়োগ করলে হবে 4, 35 থেকে 24 বিয়োগ করলে হবে 11। সিম্পল হিসাব, একদম সিম্পল হিসাব। এইভাবে করে তুমি পুরা ছকটা করবা, তোমার মানগুলা তোমার কাছে চলে আসবে। এবার তোমাকে কি বলতে পারে? এবার তোমাকে বলবে যে গড়, এই যে প্রান্তিকের এটা এখানে মানটি একটু উল্টাপাল্টা হয়েছে যেহেতু আমি অ্যাজাম্পশন করে করছি, সো এইগুলাকে চিত্রের আকারে বসাইতে। ওকে, এই হলো আমাদের কিভাবে মেইন কনসার্ন কি, মেইন কনসার্নটা একটু চিন্তা করো। মেইন কনসার্ন হলো তুমি এপি আর এমপি এগুলা বের করতে পারো না কি না, এটা হলো মেইন কনসার্ন। এটা যদি তুমি বের করতে পারো বাবা, তাইলে মনে করো তোমার মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় বের করতে পারবা, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদনও বের করতে পারবা, মোট আয়, গড় আয়, প্রান্তিক আয় এইটাও তুমি বের করতে পারবা। সিম্পল। ওকে, আই গেস তুমি বুঝে গেছো। সো অলরেডি কিন্তু আমি তোমাদেরকে আরও একটা টপিক কভার আপ করাই দিলাম। সেটা কি? সেটা হলো আমাদের উৎপাদন ডান, উৎপাদন অপেক্ষক ডান, প্রান্তিক গড় ও মোট উৎপাদন ডান, এরপর আমাদের উৎপাদনের উপকরণগুলাও ডান। এবার আমি তোমাদেরকে পড়াবো প্রান্তিক উৎপাদন এবং মাত্রাগত উৎপাদন। তার মানে এবার আমরা একটু ডিপ ড্রাইভ দিচ্ছি যে হ্যাঁ, আমরা এবার মোটামুটি বিগিনিং লেভেলের পড়াশোনা বুঝে গেছি, এইবার আমরা একটু ডেপথে যাচ্ছি, একটু ডেপথে। ওকে, ঠিক আছে। এখন অনেকে বলতে পারো ভাইয়া আপনি তো এগুলোর চিত্র করাইলেন না। চিত্র করাবো, ওয়েট করো। তোমার মাথার উপরে এখনও যদি আমি 50 কেজির বস্তা দিই তুমি পারবা না। আমি তোমাকে জাস্ট একটু মানে শ্যালো লেভেলে বুঝাইলাম যে হ্যাঁ কীভাবে ক্যালকুলেট করতে হয়। একটু পরে গিয়ে তুমি দেখবা চিত্রগুলো কীভাবে অ্যানালাইসিস করে আঁকতে হয়। ওকে, আমরা এবার পড়বো উৎপাদন বিধি ও মাত্রাগত উৎপাদন। ঠিক আছে, চলো। খুব মজা, ইকোনমিক্স খুবই মজার পড়া, যারা যারা বুঝে তাদের জন্য খুবই মজার পড়া। হ্যাঁ, এবার আমরা পড়বো উৎপাদন বিধি ও মাত্রাগত উৎপাদন বিধি। প্রথম আমরা পড়তেছি কি? উৎপাদন বিধি। উৎপাদন বিধি, উৎপাদন বিধি এই কথাটার অর্থ হলো আমি আমার উৎপাদন এর জন্য কতটুকু কি ইউজ করলে আমার কতটুকু উৎপাদন হবে, আমি কতটুকু কি ইউজ করলে আমার কতটুকু উৎপাদন হবে। আমরা উৎপাদনের উপকরণগুলো দেখছি না, এই উৎপাদনের উপকরণগুলো ব্যবহার করে আমি কতটুকু পরিমাণ উৎপাদন করতে পারবো, এটাকে আমরা কি বলবো? উৎপাদন বিধি বলবো। উৎপাদন বিধিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের ক্রমবর্ধমান, মানে যেই উৎপাদন আস্তে আস্তে বাড়বে। এরপর আছে আমাদের ক্রমহ্রাসমান, যেটা বাড়বে বাট অনেক কম আকারে বাড়বে। আর হলো আমাদের স্থির বা সমানুপাতিক, স্থির বা সমানুপাতিক।
তার মানে আমাদের উৎপাদন কতটুকু আগাচ্ছে বা কতটুকু পিছাচ্ছে অথবা কতটুকু ফিক্স থাকতেছে, এইটা আমরা বুঝবো উৎপাদন বিধির মাধ্যমে। তোমাদেরকে বলে রাখি, উৎপাদন বিধি থেকে কোনো ধরনের ম্যাথস আসবে না। উৎপাদন বিধি থেকে জাস্ট জানার জন্য আমরা এটা পড়বো, কারণ এটা আমাদের ইন ফিউচারে বা সামনের অধ্যায়গুলোতে আমাদেরকে সাহায্য করবে। উৎপাদন বিধিকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো ক্রমবর্ধমান, যে ক্ষেত্রে আমাদের উৎপাদন অনেক বেশি আকারে বাড়বে। এরপরে আমরা পড়তেছি ক্রমহ্রাসমান, যেটা বাড়বে বাট কম আকারে বাড়বে। এরপরে আমাদের আছে কি স্থির, মানে যেখানে আমাদের যতটুকু আমি ইফোর্ট দিচ্ছি ততটুকু অনুযায়ী আমাদের উৎপাদনটা ফিক্স থাকবে, যেটা তোমার বইয়ের ভিতরে দেয়া আছে। এটা আমাদের নিয়ে বেশি মানে আলোচনা করার কিছু না, এটা জাস্ট একটা বেসিক। যেটা আমাদেরকে বুঝতে হবে এটা হলো মাত্রাগত উৎপাদন। এটা কি? এটা হলো আমাদের মাত্রাগত উৎপাদন বিধি। খেয়াল করো, মাত্রাগত উৎপাদন বিধি। উৎপাদন, আমি যদি মাত্রাগত উৎপাদনই বলি, উৎপাদন, খেয়াল করো মাত্রা। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, যখনই ক্রিকেটের মধ্যে দেখবা, মনে করো আইপিএল এ ব্যাটিং করতেছে, মনে করো একটা 6 মারলো, ওখানে একটা মিটার আসে না যে 120 মিটার বেগ, 120 মিটার উপরে গেল, এটা কিন্তু একটা মাত্রা। আবার অনেকে 90 মিটারও 6 মারে, অনেকে 100 মিটারও 6 মারে, তাই না? এই যে কতটুকু ফোর্সে বিরাট কোহলি ব্যাটিং করলো, এই ব্যাটিংয়ের যে একটা ফোর্স, সে যদি আরেকটু জোরে মারতো তাহলে তোমার সিক্সারের যেই রেখাটা আছে বা যেই ক্যালকুলেশনটা বা যে মেজারমেন্টটা আছে ওটা আরেকটু বড় হইতো। এইটাই হলো আমাদের উৎপাদনের ক্ষেত্রে একটা মাত্রা। তার মানে আমি কোনো একটা কিছু উৎপাদন করব, এই উৎপাদন করতে গিয়ে আমি কতটুকু শ্রম দিলে, কতটুকু আমি টাকা পয়সা দিলে আমার কতটুকু উৎপাদন বাড়বে বা কমবে, এটাকে আমার বলবো মাত্রাগত উৎপাদন। অনেকে ভাবতেছো ভাইয়া এটা তো উৎপাদন বিধির মতো। ইয়াস, উৎপাদন বিধিরই একটা আপডেট ভার্সন হলো মাত্রাগত উৎপাদন। উৎপাদন বিধিতে আমরা দেখছি আমি কতটুকু উৎপাদন করব, বাট উৎপাদন বিধিতে আমরা দেখব বা মাত্রাগত উৎপাদন বিধিতে দেখব আমরা কতটুকু একটু মানে ফোর্স দিলেই আমাদের উৎপাদন একটু কতটুকু বাড়বে, মানে মাত্রাটা কতটুকু বাড়বে। ওকে, আই গেস আমি তোমাকে বোঝাতে পারছি। উৎপাদনগত মাত্রাগত উৎপাদনকেও আমরা সিমিলারলি 3টা ভাগে ভাগ করি। এক হলো আমাদের ক্রমহ্রাসমান, আমি এটার এক্সাম্পল দেখাই দিব। একটা হলো আমাদের ক্রমহ্রাসমান, এরপরে হলো আমাদের ক্রমবর্ধমান, আর এরপরে হলো আমাদের স্থির বা সমানুপাতিক। স্থির বা সমানুপাতিক। আমি তোমাদেরকে একদম ধরে ধরে এবার বুঝিয়ে দিব ক্রমহ্রাসমান মানে কি, ক্রমবর্ধমান মানে কি, আর স্থির মানে কি। তো চলো আমরা প্রথমে পিক করলাম ক্রমহ্রাসমান। লেটস সি এক্সাম্পল। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। মাত্রাগত উৎপাদন। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে এটার সংজ্ঞা কি? উপকরণের তুলনায় উৎপাদন কম হারে বাড়বে। উৎপাদন কি হবে? কম হারে বাড়বে। এটাকে আমরা বলবো কি? ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। আমি যদি তোমাদেরকে বক্সটা দেখাই যে কিভাবে পরীক্ষায় থাকবে, আমাদের অলওয়েজ মাথায় রাখবা, আমাদের এখানে বক্সের ভিতরে 2টা জিনিস দিয়ে দিবে। এক হলো আমার পরিমাণ, মানে আমি কতটুকু পরিমাণ উৎপাদন করতেছি, আর আমার আউটপুট কতটুকু আসতেছে। খেয়াল করো, মনে করো আমার এখানে দিয়ে দিল, এখানে আমাকে দিয়ে দিল লেবার, এল মানে কি লেবার, আর এখানে কিউ মানে হলো পরিমাণ, মানে আমি কতটুকু উৎপাদন করতেছি। আমি এখানে দিয়ে দিলাম লেবার। আমরা ছোটবেলা থেকে ম্যাথ করছি না যে একজন ব্যক্তি উৎপাদন এতটুকু করলো, 2জন ব্যক্তি কতটুকু উৎপাদন করতে পারে। খেয়াল করো, এই মানটাই হলো মেন। তুমি এই মানটা দেখেই বুঝতে পারবে এটা কি ক্রমহ্রাসমান, এটা কি প্রান্তিক না, এটা কি ক্রমহ্রাসমান, এটা কি ক্রমবর্ধমান, নাকি এটা আমার স্থির। একজন ব্যক্তি উৎপাদন করলো 10 একক, তাহলে সিম্পলি 2জন ব্যক্তি উৎপাদন করবে কত? 20 একক। বাট না, ক্রমহ্রাসমানের ক্ষেত্রে 2জন ব্যক্তি 13 একক উৎপাদন করবে। এইখানেই হলো খেলা। আবার 3জন ব্যক্তি উৎপাদন করবে 17 একক। প্যাচ লাগলো না? হ্যাঁ, কারণ তুমি বলতে সরি ঠান্ডা লাগছে। কারণ একজন ব্যক্তি উৎপাদন করলো, একজন কৃষক একটা জমিতে কাজ করে সে 10টা মনে করো গাছ উৎপাদন করতে পারলো, তাহলে নর্মালি কি হওয়ার কথা? 2জন ব্যক্তি উৎপাদন করতে পারবে 20টা, বাট ক্রমহ্রাসমানের ক্ষেত্রে 2জন ব্যক্তি কম উৎপাদন করবে। 2জন ব্যক্তি কি কম উৎপাদন করবে। এই মানগুলো দেখে আমরা বুঝবো কি
যে না এইটা ক্রমহ্রাসমান, কারণ এটা বাড়তেছে বাট কম হারে বাড়তেছে। ক্রমহ্রাসমানটাও একদম এক্স্যাক্টলি সেম, বাড়বে বাট কম হারে বাড়বে। ক্লিয়ার? এখন আমি যদি তোমাদেরকে বলি এইখানে যদি একজন ব্যক্তি 10, দুইজন ব্যক্তি 20, তিনজন ব্যক্তি 30 উৎপাদন করতো, তাহলে ওটা কি ক্রমবর্ধমান হইতো? না, ওটা হলো স্থির হইতো। কারণ একজন ব্যক্তি 10টা উৎপাদন করে, দুইজন ব্যক্তি 20টা, এটা তো স্থির, মানে তোমার ক্রমানুসারে বাড়তেছে। একজন ব্যক্তি 10টা, দুইজন ব্যক্তি হলে 20টা, মানে 10টা উৎপাদন করবে, তিনজন ব্যক্তি 30টা, চারজন ব্যক্তি 40টা, এটা সমানুপাতিক। মানে আমার ইনপুটও বাড়তেছে, আউটপুটও বাড়তেছে। কিন্তু একজন ব্যক্তি 10টা উৎপাদন করে, দুইজন ব্যক্তি মিলে যদি 25টা উৎপাদন করে, তখন হবে ক্রমবর্ধমান, কারণ এক্সপেকটেশনের থেকে বেশি উৎপাদন হয়ে যাচ্ছে। তিনজন ব্যক্তি উৎপাদন করলো 35টা, তাহলে হয়ে যাবে কত? ক্রমবর্ধমান। সো আমি এটার চিত্র তোমাদেরকে একটু দেখাই। এটার চিত্র একদম সিম্পল হবে। এখানে আমার ওয়াই অক্ষ, এখানে আমার এক্স অক্ষ, পেয়েছি কিছু না, এখানে 3টা দিছে না, 1 2 3, 1 2 3, এখানে 0 দিছে, এখানে আমি 1 2 3, 1 2 3, 1 2 3ও দিতে পারো। আবার মনে করো এখানে তুমি 10 13 17 এইটাও দিতে পারো। আমি 10 13 17ই দিলাম, যাও। এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এই যে আমি দিলাম না, এই যে আমি যে তোমার এই যে আমি রেখাটা উঠাই দিলাম। এবার আমার কি করতে হবে? এরকম করে করে আমার মাত্রাটা দেখে দিতে হবে, কারণ এটা একটা আমার মাত্রা। অ্যান্ড যখনই তুমি এরকম টান দিবা, ট্রাই করবে এটার বাইরে আনতে। সো প্রথমটা কি? Q1 = 1/10, এটা 1 আছে 10 আছে। Q2 = 2/13, 2 আছে 13 আছে। Q3 মানে পরিমাণ 3, 3/17, 3 হইলে 17 আছে। খেয়াল করছো? এইটাই হলো আমাদের মাত্রাগত উৎপাদন বিধির চিত্র। মাত্রা, আমি কতটুকু পরিমাণ উৎপাদন করতেছি। সিমিলারলি প্রতিটার ক্ষেত্রে যদি আমার এখানে 1 10 2 20 3 30 হয়, তাহলে সেম চিত্র, জাস্ট এখানে মানগুলো পরিবর্তন হবে। আবার ক্রমবর্ধমান যদি 10 25 35 হয়, সেম ভাবে আমার ওখানে মানগুলা পরিবর্তন হবে, বাট চিত্র একদম সেম থাকবে। এটাই হলো আমার ফ্যাক্ট। সো এরই মাধ্যমে আমরা বুঝে ফেললাম মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে 3 ধরনের মাত্রাগত উৎপাদন। ক্রমহ্রাসমান মানে বাড়বে বাট কম হারে বাড়বে, এই যে। ক্রমবর্ধমান বাড়বে বাট এক্সপেকটেশনের থেকে বেশি অনেকভাবে বাড়বে। এরপরে আমরা শিখলাম স্থির মানে ফিক্স থাকবে। ওকে, সো আমি যদি আরেকবার আমাদের লিস্টের ভিতরে যাই যে আমরা কি কি জিনিস পড়ে ফেলছি ইতোমধ্যে, তাহলে আমি তোমাদেরকে বোঝাইতে পারবো। হ্যাঁ দেখো, আমরা ইতোমধ্যে পড়ে ফেলছি উৎপাদন, উৎপাদন অপেক্ষক, প্রান্তিক উৎপাদন, উৎপাদনের উপকরণ, উৎপাদন বিধি ও মাত্রাগত উৎপাদন। ক্লিয়ার? আই গেস তোমরা দেখো অলরেডি কিন্তু আমাদের 5টা টপিক ডান হয়ে গেছে। এইবার আমি তোমাদেরকে এই অধ্যায়ের সকল ধরনের উৎপাদন রিলেটেড যে ব্যয়গুলো আছে, এই ব্যয়গুলো পড়াবো। তোমাদেরকে আগেই আবার মনে করাই দিই আমি যে এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষায় 2টা সৃজনশীল আসবে। সো এই যে উৎপাদন ব্যয়, এই জায়গা থেকে পাবা একটা ফুল সৃজনশীল। কিভাবে? চলো আমরা দেখি। আমি তোমাদেরকে একদম স্ক্র্যাচ থেকে, মানে মনে করো তুমি কিচ্ছু জানো না, বাট তাও তুমি আজকের এই টপিকটা বুঝে যাবা। আমরা পড়তেছি উৎপাদন ব্যয়। আমরা কি পড়তেছি? উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় মানে হলো আমাদের উৎপাদন করতে যত ধরনের ব্যয় হয়, উৎপাদনের সাথে জড়িত সকল ধরনের ব্যয়কে উৎপাদন ব্যয় বলা হয়। তার মানে আমি কি বলতেছি? উৎপাদনের সাথে জড়িত, উৎপাদনের সাথে জড়িত সকল ধরনের ব্যয়কে আমাদের উৎপাদন ব্যয় বলে। তার মানে আমি কোনো একটা দ্রব্য উৎপাদন করব, ওইটার সাথে কানেক্টেড যত কিছু ব্যয় আছে সবগুলোকে আমরা বলবো উৎপাদন ব্যয়। ওকে, মনে রাখবা উৎপাদন ব্যয়কে কয়েকটা ভাগে ভাগ করা হয়। সেগুলো কি, এগুলো আমরা এবার জানবো। প্রথমত আমাদের উৎপাদন ব্যয়কে ভাগ করা হয় 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে। একটা হলো স্বল্পকালীন আর একটা হলো দীর্ঘকালীন। একটা হলো আমাদের স্বল্পকালীন, আরেকটা আমাদের কি, আরেকটা হলো আমাদের দীর্ঘকালীন। মনে রাখবা স্বল্পকালীন ব্যয় হলো সেগুলা যেগুলো চাইলেই হুট করে পরিবর্তন করা যায়,
মানে শর্ট টার্মে চাইলে আমরা পরিবর্তন করতে পারবো না, মানে স্বল্পকালে কি সব কিছু পরিবর্তন করা যায় না। যেই ব্যয়গুলো কম সময়ে পরিবর্তন করা যায় না তাকে স্বল্পকালীন ব্যয় বলা হয়, যেই ব্যয়গুলো চাইলেই পরিবর্তন করা যায় তাকে দীর্ঘকালীন ব্যয় বলা হয়। সিম্পল হিসাব, এখান থেকে আসবে না, আসবে কোন জায়গা থেকে এবার চলো তোমাদেরকে বলি। আমরা কয়েকটা টার্ম পড়বো এবার। একটা হলো আমাদের মোট ব্যয়, এগুলা মাথায় রাখো, হ্যাঁ বাবা, মোট ব্যয়। এরপর আছে আমাদের গড় ব্যয়। একটু আগে অনেকে মনে করছে ভাইয়া মোট উৎপাদন গড় উৎপাদন, ইয়েস টার্ম সেম বাট নাম আলাদা। মোট ব্যয়, গড় ব্যয়, তারপর আছে হলো তোমার প্রান্তিক ব্যয়, তারপর আছে কি স্থির ব্যয়, এরপর আছে আমার পরিবর্তনশীল ব্যয়। সবগুলোর এক্সাম্পল দিয়ে দিব আমি, একদম সবগুলোর এক্সাম্পল দিয়ে দিব। মনে রাখবে এই টপিকগুলো যে বুঝবে তার একটা সৃজনশীল এই চ্যাপ্টার থেকে ফুল কনফার্ম সৃজনশীল। মোট ব্যয়, এটাকে আমরা ইংরেজিতে কি বলবো, এটাকে আমরা বলবো টোটাল কস্ট। টোটাল কস্ট শর্ট ফর্মটা মনে রাখবে, এটাকে আমরা বলবো টিসি। কি বলবো, টিসি। এরপরে অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ কস্ট এটাকে আমরা বলবো এসি, মনে রাখো। এরপরে প্রান্তিক ব্যয়, এটাকে আমরা বলবো মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট যেটাকে আমরা বলবো এমসি। এরপরে আমাদের আছে ফিক্সড ব্যয়, ফিক্সড কস্ট এটাকে আমরা শর্ট টার্মে বলবো এফসি। এরপর আছে আমাদের পরিবর্তনশীল ব্যয়, এটাকে বলবো আমরা ভ্যারিয়েবল কস্ট। তার মানে হলো ভিসি, তার মানে পরিবর্তনশীল ব্যয়। ওকে, সো দেখো এইখানে আমাদের যে খরচগুলো আছে, কয় ধরনের খরচ, আমাদের টোটাল 5 ধরনের খরচ আছে। এই যে আমি তোমাদেরকে এখানে যে শর্ট টার্মগুলো পড়াইলাম, হ্যাঁ, এই শর্ট টার্মগুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ, এগুলা একটু মাথায় রাখতেই হবে, একটু না অবশ্যই। মনে করো তোমার নাম ভুলে গেছো, তাও এই নামগুলা ভোলা যাবে না। ওকে, আমি তোমাদেরকে এবার বোঝাই। মোট ব্যয় হলো এমন ব্যয় যে ব্যয়গুলা আদার্স সব ব্যয় যুক্ত হয়ে হয়। পরীক্ষার সময় যদি আসে মোট ব্যয় কি, তুমি সুন্দরভাবে লিখবা স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় যুক্ত করে যত ধরনের ব্যয় হয়। স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় একত্র করে যে ব্যয় হয় তাকে আমরা বলবো মোট ব্যয়। শেষ। তাহলে ভাইয়া স্থির ব্যয় কি, পরিবর্তনশীল ব্যয় কি? স্থির ব্যয়ের জন্য আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। মনে করো তুমি কলেজে 1 মাস যাও নাই, তোমার কি কলেজের বেতন বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না, তার মানে তোমাকে বেতন দিতেই হবে, বেতনটা ফিক্স। তুমি কলেজে যাও, তুমি কলেজে না যাও, তোমার বেতন দিতেই হবে কলেজে। অথবা মনে করো তোমার একটা কারখানা আছে, তুমি একটা অনেক বড় কারখানা এস্টাবলিশ করে রাখছো, ওই কারখানাতে তুমি উৎপাদন করো আর উৎপাদন না করো, ওই কারখানার ভাড়া তোমাকে মালিককে দিতেই হবে। এই যে আমাদের যে ব্যয়গুলো সব সময় থাকবেই, যে ব্যয়গুলোর কোনো পরিবর্তন হয় না তাকে স্থির ব্যয় বলে। ঠিক আছে, যে ব্যয়গুলো কখনো পরিবর্তন হয় না তাকে স্থির ব্যয় বলে। আমি যদি তোমাদেরকে স্থির ব্যয়ের উদাহরণগুলো দেই, স্থির ব্যয়ের উদাহরণ হলো যে কোনো ধরনের ভাড়া, বেতন দিতেই হবে, যন্ত্রপাতির খরচ, যন্ত্রপাতির মনে করো তুমি যন্ত্রপাতি কিনছো, ওইটার কি তোমাকে মেইনটেনেন্স কস্ট প্রতি মাসে লাগবে না। যেই ব্যয়গুলো একদম ফিক্স, তুমি কাজ করো না করো এই ব্যয়ের উপরে কোনো হাত নাই, এটাকে বলা হয় আমাদের স্থির ব্যয়। পরীক্ষার সময় প্রশ্ন আসবে নিচের কোনটি স্থির ব্যয়, এই জায়গাগুলো থেকে তোমরা অ্যান্সার করবে, আরও অনেক কিছু থাকতে পারে। সো এর পাশাপাশি আমাদের কি আছে, পরিবর্তনশীল ব্যয়, যেটাকে আমরা বলি ভ্যারিয়েবল কস্ট। পরিবর্তনশীল ব্যয় হলো উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে যেই ব্যয় বৃদ্ধি পায় তাকে বলা হয় কি, ভ্যারিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। যেমন তুমি মনে করো অনেক সময় এরকম হয় না যে আম্মু চিল্লানি মারছে, এই তুই বারান্দার তুই গাছে দেওয়ার পানির কল কেন ছেড়ে রাখছিস, ওয়াশরুমে পানির কল কেন ছেড়ে রাখছিস, গ্যাসের চুলাটা কেন জ্বালায় রাখছিস। এই যে খরচগুলা, এগুলো আমাদের বাসার এক্সট্রা খরচ না, এই এক্সট্রা খরচগুলাকে আমরা বলবো পরিবর্তনশীল ব্যয়। উৎপাদনের পরিমাণ কমানো বা বাড়ানোর সাথে যেই খরচ কমে অথবা বাড়ে তাকে আমরা কি বলবো, পরিবর্তনশীল ব্যয় বলবো। যেমন কি আমাদের বিদ্যুৎ, গ্যাস, পানি, এই বিলগুলো আমাদের কি, এগুলো হলো আমাদের পরিবর্তনশীল ব্যয়। আরও আছে যেমন হলো শ্রমিক বেশি কাজ করলো, ওভার টাইম করলো, তাকে একটা টাকা দিতে হবে। তোমার যত বেশি তুমি
জিনিসপত্র নিয়ে যাও, তোমার পরিবহনের খরচ মানে যাতায়াত খরচ দিতে হবে, এই জিনিসগুলো হলো আমাদের পরিবর্তনশীল ব্যয়। তার মানে আমরা স্থির ব্যয় কি পরিবর্তনশীল ব্যয় কি এটা বুঝে গেলাম। ওকে, স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয় যুক্ত করলে আমার কি ব্যয় হবে? স্থির ব্যয় হবে। এটা মাথায় রেখো বাবারা, সবাই মাথায় রেখো এটা। এস দেখো তুমি মাথায় রাখবা কি, এফসি প্লাস ভিসি ইকুয়াল টু আমার টিসি, তাই না? ওকে, এবার হলো গড় ব্যয়। গড় ব্যয় কি জানো? টিসি। তার মানে টোটাল কস্টকে আমি যদি কিউ দিয়ে ভাগ করি তাহলে আমি গড় ব্যয় পেয়ে যাব। ম্যাথের ক্ষেত্রে গেলে আবার বুঝবা। তার মানে মোট ব্যয়কে পরিমাণ দিয়ে ভাগ করলেই আমরা গড় ব্যয় পেয়ে যাব। প্রান্তিক ব্যয় কি? প্রান্তিক ব্যয় হলো ডেল টিসি ডেল কিউ। এখন বলবো ভাই ডেল কি? ডেল মানে হলো পরিবর্তন। কি পরিবর্তন? টিসি টু মাইনাস টিসি ওয়ান কিউ টু মাইনাস কিউ ওয়ান। তার মানে আমরা প্রান্তিকের ক্ষেত্রে একটু আগে দেখছি না, আমরা প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে যে নিচেরটা থেকে উপরেরটা মাইনাস, এই যে নিচেরটা এটা থেকে উপরেরটা মাইনাস, নিচেরটা থেকে উপরেরটা মাইনাস। ম্যাথে গেলে আমরা একটু ভালোভাবে দেখতে পারবো। তোমাদেরকে যেটা অবশ্যই মাথায় রাখতে হবে, এগুলো শর্ট ফর্ম। টিসি কি, এসি কি, এমসি, এফসি, ভিসি এগুলা কি, এইটা তোমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ এই জিনিসগুলো মাথায় না রাখলে তুমি টাই ফুস। ওকে, সো আমরা এই জিনিসগুলো দেখলাম। এবার আমি তোমাদেরকে এইচএসসির একটা ম্যাথ করাবো, একটা ম্যাথ করায় তোমাদের চিত্র কমপ্লিট হয়ে যাবে। তোমরা বুঝতে পারবা যে স্থির ব্যয়ের চিত্র কেমন হয়, পরিবর্তনশীল ব্যয়ের চিত্র কেমন হয়, মানে আলটিমেটলি কোশ্চেন কেমন আসে। চলো এবার আমরা করব এইচএসসির কোশ্চেন সলভ। আমি উপরে লিখে রাখি, উপরে লিখে রাখবো কি, সূত্রটা লিখে রাখবো। খেয়াল করো, মোট ব্যয় বের করতে হলে আমার কি লাগবে? মোট ব্যয় বের করতে হলে মানে মোট ব্যয় কি? টিসি। টিসি বের করতে হলে আমার কি লাগবে? মোট স্থির ব্যয় লাগবে। মাথায় রেখো, মোট স্থির ব্যয় লাগবে। এটার সাথে আমার যোগ করতে হবে কি? মোট পরিবর্তনশীল ব্যয়। মোট পরিবর্তনশীল ব্যয়। দেখো টিসি বের করতে হইলে মোট মানে কি? টোটালের টি ফিক্সড কস্ট টিএফসি প্লাস টিভিসি মানে মোট পরিবর্তনশীল ব্যয়। তার মানে টিসি এর সূত্র আমি পেয়ে গেছি। আমার এক্সামের ভিতরে আমাকে কি বলছিল জানো? এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা চট্টগ্রাম বোর্ডের একটা কোশ্চেনে কি বলছিল যে উদ্দীপকে উল্লেখিত তথ্য থেকে মোট ব্যয়ের পরিমাণ বের করো। তো চলো এবার আমরা মোট ব্যয়ের পরিমাণটা বের করি। এন্ড মোট ব্যয়ের পরিমাণ বের করে এখান তো হয় নাই, বলছে মোট ব্যয়ের পরিমাণ বের করে চিত্রের মাধ্যমে দেখাও। ওকে, সো প্রথমত আমার যাচ্ছে এটা আমার কিউ এর পরিমাণ, কিউ মানে পরিমাণ, টিএফসি ওই যে টিএফসি এটা আমাকে দিয়ে দিবে, টিভিসি এটা আমাকে দিয়ে দিবে। এতটুকু জিনিস আমার পরীক্ষার কোশ্চেনের ভিতরে দেয়া থাকবে, এতটুকু জিনিস আমার পরীক্ষার কোশ্চেনের ভিতরে দেয়া থাকবে। আমাকে পরীক্ষায় বলবে টিসি এর মান বের করো। সো চলো কিভাবে বের করবো আমরা দেখি। 0 1 2 3 4 5 আর একটা থাকবে আমার, হ্যাঁ বোর্ডের কোশ্চেন ছিল যেহেতু আমি 6। ওকে 6 এটা আমাকে দিয়ে দিছে। টিএফসি আমাকে কত দিছে মনে রাখবে? টিএফসি এটা কি ফিক্সড? যেটা ফিক্সড ওটা সব জায়গায় সেম, যেটা ফিক্সড ওটা তুমি উৎপাদন করলেও সেম, না উৎপাদন করলেও সেম। টিভিসি এটা পরিবর্তনশীল। 0 4 তারপর হলো 7, আমি নিজের মতো দিয়ে নিচ্ছি 10 12 17 24। ওকে, সূত্র দেখো, টিএফসি প্লাস টিভিসি ইকুয়াল টু টিসি। তার মানে এটার সাথে এটা যোগ করতে হবে, এইটার সাথে এটা যোগ করতে হবে। 10 সাথে 0 যোগ করলে 10, 10 সাথে 4 যোগ করলে 14, 10 সাথে 7 যোগ করলে 17, 10 সাথে 10 যোগ করলে 20, 10 সাথে 12 যোগ করলে 22, এটা হবে 27, এটা হবে 34। ক্লিয়ার? বুঝছো? আই গেস তুমি বুঝতে পারছো। এই হইলো আমার পুরাটা ছক। এবার আমাকে কি বলবে জানো? ঘ নম্বরে, এটা বলছে আমাকে ঘ নম্বরে আমাকে বলবে তুমি চিত্রগুলো আঁকো। মোট ব্যয়, তারপর হলো মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়ের চিত্র আঁকো। দেখো এই একটা চিত্র তুমি যদি বুঝো তোমার একটা সৃজনশীল ডান।
একটা চিত্র একটু ভালোভাবে বুঝতে হবে। সো মাথা একটু ঠান্ডা করো, কেউ যদি এক গ্লাস পানি খাইতে চাও এক গ্লাস পানি খেয়ে নাও, কারণ অনেকগুলো টপিক পড়াইছি। এবার আমি তোমাকে এই জায়গাটায় একটা চিত্র আঁকবো, তোমার পুরো একটা সৃজনশীল ডান হয়ে যাবে। চলো আঁকি। আবার বলতেছি, চিত্রটা তোমরা কেউ খাতায় চাইলে খাতায় আঁকতে পারো, গ্রাফ পেপার চাইলে গ্রাফ পেপারে আঁকতে পারো। ওকে, অলওয়েজ মনে রাখবা এই কিউ অলওয়েজ থাকবে ভূমিতে, মানে মাটিতে থাকবে, নিচে রাখবে। আর আমরা কি কি বের করতেছি, আমরা টিসি বের করতেছি, টিভিসি বের করতেছি, টিএফসি, এই তিনটা চিত্র আমরা একসাথে আঁকতেছি। ওকে, গুড টু গো? ইয়েস, গুড টু গো। সো চলো প্রথমে আমরা আঁকি আমাদের কি কি মান আছে। ওকে, আমরা দেখতেছি আমাদের, দেখো এখানে আমাদের মান আছে কত থেকে, আমাদের মান 4 থেকে শুরু হয়েছে, এন্ড হয়েছে 34-এ। তার মানে আমরা 2 করে করে মান নিব। তার মানে কি 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34 এই পর্যন্ত আমরা যাব। সো এখানে আমি দিলাম 0, আগে এই সাইডের মানগুলো দিয়ে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 7 আছে না? না, নাই। 1, 2, 3, 4, 5, 6। এই চিত্র যে বুঝবে তার এই চ্যাপ্টারের একটা সৃজনশীল কনফার্ম, একটা এইচএসসি সৃজনশীল কনফার্ম। এইবার 0, হ্যাঁ 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28। তার মানে আমার উপরে একটু বাড়াইতে হবে, এতটুকু আমি মুছে দিচ্ছি। চিত্র যখন আঁকতেছি একটু ভালো করেই আঁকি। ওকে, সো আমি এখানে দিতে থাকি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34। এটা হলো টিসি, টিভিসি, টিএফসি, তিনটা রেখা আমরা একসাথে আঁকবো। দেখো তো এইখানে যা যা মান আছে সবগুলো এখানে চলে আসছে না? সর্বনিম্ন 4ও চলে আসছে, সর্বোচ্চ 34ও চলে আসছে। এই মানগুলো তুমি চাইলে এক 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 করেও নিতে পারবে, সাব টু ইউ, তোমার নিজের উপরে। ওকে, সো চলো এবার আমরা মান চিত্র আঁকবো। প্রথমে আমরা কোনটা চিত্র আঁকবো? টিএফসি। কেন টিএফসি কেন আগে আঁকতেছি? কারণ বাবা টিএফসি এটা ফিক্স, 10 এটা ফিক্স। আমরা কি করব, এই 10 এখানে একটা টান দিব, এটাকে লিখে দিব টিএফসি, কারণ 10 তো ফিক্স, এটা তো আমার ফিক্সটা, আমার রেখা শেষ, একটা রেখা শেষ। এটা তো সব জায়গায় ফিক্স, তার মানে 10 ওটা অলওয়েজ ডান, একদম ফিক্স। এরপরে আমি আঁকবো টিভিসি। দেখো একটা জিনিস একটু পার্থক্য দেখো, টিভিসি রেখাটা স্টার্ট হচ্ছে 10 থেকে, টিসি রেখা স্টার্ট হচ্ছে তোমার টিভিসি রেখা শুরু হচ্ছে 0 থেকে, তার মানে এখান থেকে স্টার্ট হবে। আর টিসি রেখা স্টার্ট হবে যেখান থেকে এইটা স্টার্ট, এই যে 10 থেকে, এইখান থেকে। এইটা একটু ভালোভাবে খেয়াল করে, সবসময় কিন্তু 0 থেকে উঠবে জিনিসটা এমন না। ওকে, আমি 3টা চিত্র 3 কালার দিয়ে আঁকবো যাতে করে তোমাদের জন্য বুঝতে ইজি হয়। 3টা চিত্র আমি 3টা কালার দিয়ে আঁকবো। এবার আমি আঁকবো টিভিসি। কিউ এর মান 0, খেয়াল করো খেয়াল করো, কিউ এর মান 0, টিভিসি এর মানও 0, তার মানে এইখানে একটা প্রথম বিন্দু, ডান, দুইটাই 0। কিউ 1, টিভিসি 4, 1 1 হলে 4, এই যে 1 হলে 4 দিয়ে দিছি, 2 হইলে 7, 2 7 কোথায় দেখো, 6 আর 8-এর মাঝখানে 7, এটা তোমাকে অ্যাজিউম করে নিতে হবে, অ্যাজিউম করে নিতে হবে। 6 আর 8-এর মাঝখানে 7, 3 হলে 10, এটা 3 এটা 10, 3 হলে কত, 10 দিয়ে দিছি, 3 হলে 10, এই যে 3 হলে 10 দিয়ে দিছি, ডান। 4 হলে 12, 4 হলে 12, 4 12, 4 হলে 12, 5 হলে 17, 5 হলে এই যে 17, 16 আর 18-এর মাঝখানে আছে 17,
5 হলে 17, 6 হলে 24, 6 এই যে আমার 24। ওকে, এটা একটু ব্যাকা হয়েছে, ব্যাকা হওয়া যাবে না। 6 হলে কত হবে? 24 হবে। 6 হলে কত হবে? 24। এই যে দেখছো আমি বিন্দুগুলা আনছি। অনেকে বলতে পারে ভাই বিন্দুটা কি সোজা হবে? না, যেভাবে যায় সেভাবে যাওয়া। আমার প্রথমে টিবিসি পেয়ে গেছি, টিএফসি পেয়ে গেছি, এবার আমি টিবিসি আঁকছি। খেয়াল করো, এখান থেকে উঠলো উঠলো উঠলো, নামলো উঠলো, এই যে চলে গেল। এটা হলো আমার কি? এটা হলো আমার টিভিসি রেখা। ডান। এরকমই হবে চিত্র। টিভিসি এর চিত্রটা কি? একটু করে ডাউন খেয়ে উপরের দিকে হবে, ডাউন খেয়ে উপরের দিকে হবে, মানে একটু ঢেউ খেলানো হবে। ডান। এবার আমি আঁকবো টিসি। দেখো টিসি রেখা কিন্তু স্টার্টই হবে এই জায়গা থেকে। টিসি রেখা স্টার্ট হবে এই যে এখান থেকে, কারণ এখানে 0 হলে 10, 0 হলে 10। ওকে, এরপরে কি? 1 হলে 24, 1 হলে 14, 1 14, তার মানে এই যে 1 14। পরীক্ষার সময় তোমরা অনেকে বলতে পারো ভাইয়া আমরাও কি ভিন্ন ভিন্ন কালার দিয়ে আঁকবো? না, তুমি পেন্সিল দিয়েই আঁকবা, তুমি সবগুলো পেন্সিল দিয়েই আঁকবা। আমি যেহেতু তোমাদের বোঝার খাতিরে এক একটা এক এক কালার দিয়ে আঁকতেছি, না হলে হুট করে যদি কোনো একটা স্টুডেন্টের ক্লাস দেখে ভাইয়া কোন চিত্র কোন জায়গা দিয়ে গেল, দেখো এই জন্য আমি তোমাদেরকে এক একটা কালার দিয়ে দেখাচ্ছি। তোমরা পরীক্ষায় পেন্সিল দিয়েই আঁকবা। তোমরা জাস্ট এই যে এই ওঠানোটার ফিক্স করে ফেললেই স্যার বুঝে যাবে তুমি কোন চিত্র আঁকছো। যেটা বলতেছিলাম, 1 হলে 14, 2 হলে 17, 2 হলে এই যে 16 মাঝখানে এই যে 17, 2 হলে এই যে 17, বিন্দুগুলা মাথায় রেখো। হ্যাঁ, 3 হলে 20, 3 হলে এই যে 20, এই যে 3 হলে এই যে আমার 20। ওকে, 4 হলে 22, 4 এই যে আমার 4, এই যে আমার 22। ওকে, 4 হলে কত? 22। 5 হলে 27, 5 এই যে 26 আর 28 মাঝখানে আছে 27, 5 হলে আমার 27। 6 হলে আমার 34, এই যে 6 এই যে আমার 34, 6 হইলে 34। ওকে, এই যে দেখো এই চিত্রটাও সেম সেম, প্রথমে ডাউন খাবে তারপর উপর দিকে উঠবে, প্রথমে ডাউন খাবে তারপর উপর দিকে উঠবে। এটা হইলো আমার টিসি রেখা। কোনো স্টুডেন্ট যদি এই চিত্রটা বুঝে যায় সে এইচএসসিতে 10 কনফার্ম কনফার্ম কনফার্ম। বুঝতে পারছো? কিছুই করি না, আমি জাস্ট এই মানগুলোকে এইখানে আঁকছি। অ্যান্ড বিলিভ মি, এটা এইচএসসির বোর্ডের একটা প্রশ্ন, যেটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্ড দিস ইজ দ্য টাফেস্ট ম্যাথ। এইটাই সবার কাছে সবচেয়ে কঠিন ম্যাথ লাগে, কারণ এখানে আমরা একসাথে 3টা চিত্র আঁকছি। ডান। এরই মাধ্যমে তুমি বুঝে গেছো টিএফসি রেখা দেখতে একদম সমান্তরাল হবে, টিভিসি রেখা দেখতে একটু ঢেউ খেলানো উপরের দিকে হবে, টিসি রেখা দেখতেও ঢেউ খেলানোর উপর দিকে হবে। ক্লিয়ার? এই যে আমাদের পুরাটা ডান শেষ, আমাদের এটা হলো আমাদের চিত্র। ওকে, আমাদের একটা টপিক পুরাটা ডান হয়ে গেল। সেটা কি? আমরা কিভাবে টিএফসি টিভিসি থেকে টিসি রেখা বের করব। এবার আমাদেরকে আরো একটা জিনিস জানতে হবে, সেটা হলো আমরা এসি কিভাবে বের করব, এমসি কিভাবে বের করব, মানে মোট গড় উৎপাদন কিভাবে বের করব আর মোট প্রান্তিক উৎপাদন কিভাবে বের করব। চলো পরেরটায় চলে যাচ্ছি আমরা। দেখো এই টিসি থেকে কিন্তু আমরা সব কিছু বের করতে পারবো, টিসি থেকে আমরা কি করতে পারবো? সব কিছু বের করতে পারবো। চলো এবার আমরা পরের ম্যাথে চলে যাই। আমরা এবার এমসি এর মান বের করব। ওকে, এমসি এর মান বের করব। ওকে, ডান। আমাদেরকে সেম কিউ দিয়ে দিছে, কিউ দিয়ে আমাদেরকে এবার কি বলছে? এমসি এর মান বের করো। মনে করো এইটা থেকে আমি এমসি এর মান কিভাবে বের করব, চলো এটা আমরা দেখি। এইটা থেকে আমি এমসি এর মান বের করব। ওকে, চলো এখানে আমাদের 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। ওকে, 5 6। এখানে আমাদের দেওয়া আছে টিসি, যেটা আমরা এখান থেকে নিয়ে নিব 10 14 17, 10 14 17 20 22 20 22 27। ওয়েট আ মিনিট, ও শূন্য দিছিলাম। ওকে,
1 2 3 4 5 6 22 27 34 বের করে ফেললাম। এবার আমি এখান থেকে এসিও বাইর করতে পারবো, আমি এখান থেকে এমসিও বাইর করতে পারবো। ওকে, দেখো আমি একটা ম্যাথের মাধ্যমে তোমাদেরকে পুরোটা দেখাই দিচ্ছি। পরীক্ষার মধ্যে আরও এক ক্যাটাগরির প্রশ্ন আসতে পারে, এসি এবং এমসি এর মধ্যে সম্পর্ক দেখাও। এসি আর এমসি এর মধ্যে কি সম্পর্ক দেখো, তার মানে এই সম্পর্ক যখনই বলবে তখন তোমাকে চিত্র আঁকতে হবে। তার মানে এইখানে আমরা আবার চিত্র আঁকবো। এইটা হলো আমাদের টিএফসি, টিভিসি আর টিসি এর চিত্র একসাথে। এবার আমরা এসি আর এমসি রেখার চিত্র একসাথে আসবো। কোশ্চেনটা হলো এসি ও এমসি এর মধ্যে সম্পর্ক দেখাও, সম্পর্ক দেখাও। এটাকে আমাদের চিত্রের মাধ্যমে আঁকতে হবে। ওকে, তো চলো আমরা বের করি, এসি এর মানগুলো বের করি। 10কে 10 ভাগ 0, তাহলে প্রথমে কি আসে, ম্যাথ এরর আসে। তার মানে ম্যাথ এরর মানে এইটা এরকম, এইটা ম্যাথ এরর, তার মানে কি এইটা আমার কি থাকবে না, এইটাও থাকবে। ওকে, থাক, এমসি থাক। আচ্ছা, এরপর আমি কি দিচ্ছি, এরপর আমি দিচ্ছি হলো তোমার 14কে 1 দিয়ে ভাগ করলে এখানে আসবে 14, 17কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 17 ভাগ 2, এটাকে এটা দিয়ে ভাগ করতেছি 8.5। এরপর আমি কি করতেছি, এরপরে আমি করতেছি হলো তোমার 20 ভাগ 3, 20 ভাগ 3, তার মানে 6.67। এরপরে হলো 22 ভাগ 4, 22 ভাগ 4, 5.5। আর মনে বলতে ভাই দশমিক কীভাবে দিবা, আমি দেখাই দিব দশমিক কীভাবে দিবা। এরপরে হলো 27 ভাগ 5, এটা হবে 5.4। এরপরে হলো আমার 34 ভাগ 6, এটা হলো আমার 5.67। এই যে আমার এখানে মানগুলো আসলো, তার মানে এগুলো আমার এসি এর মান চলে আসছে। কিসের মান চলে আসছে, এবার আমাদের এসি এর মান চলে আসছে। ঠিক আছে, এসি এর মান চলে আসছে। এইবার আমরা কি আঁকবো, এবার আমরা করবো এমসি এর মান। এবার আমরা কিসের মান আঁকবো, এমসি এর মান আঁকবো। ঠিক আছে, তো চলো এবার আমরা এমসি এরটা বের করি। এমসি এখানে 10 মানে এখানে 10, এই 10 মানে 10, 14 থেকে 10 বাদ দিলে 4, 17 থেকে 14 বাদ দিলে 3, 20 থেকে 17 বাদ দিলেও 3, 22 থেকে 20 বাদ দিলে 2, 27 থেকে 22 বাদ দিলে কত হবে, 27 থেকে 22 বাদ দিলে হবে তোমার 5, আর হলো 34 থেকে 27 বাদ দিলে 34 মাইনাস 27, এটা হবে 7। এই যে আমি মানগুলো পেয়ে গেলাম, দেখছো আমি মানগুলো পেয়ে গেলাম। সবাই এতটুকু দেখছো, আমি মান পেয়ে গেছি। ওকে, ডান। চলো এবার আমরা চিত্র আঁকবো। এবার আমরা এইটার মধ্যে আমরা কিসের চিত্র আঁকবো, এসি আর এমসি, এসি আর এমসি এর চিত্র আঁকবো আমরা। ওকে, লেটস স্টার্ট। ওকে, আমাদের এখানে মান সর্বোচ্চ আছে কত, সর্বোচ্চ আছে 14, তার মানে সেম আমরা 2 করে করে যাব, আমরা 2 করে করে যাব। আমরা এখানে আঁকবো এসি আর এমসি এর চিত্র আঁকবো। আমি তোমাদেরকে কোশ্চেনটা আরও একবার বলে দিই, এসি ও এমসি এর মধ্যকার সম্পর্ক দেখাও। আমি কিন্তু এই চ্যাপ্টার থেকে আসা পসিবলি সকল কোশ্চেনের অ্যান্সার করে দিচ্ছি, সকল কোশ্চেনের অ্যান্সার করে দিচ্ছি। খেয়াল করো, প্রথমে আমরা সিমিলারলি 0 1 2 3 4 5 6, এখানে আমরা দিব কিউ 1 2 3 4 5 6, এটা আমরা দিব কিউ এর মান। আর এই পাশে আমাদের কি কি থাকবে, 2 4 6 8 করে আমরা 14 পর্যন্ত যাব। 2 4 6 8 10 12 14 16 পর্যন্ত দিলাম, যাও 2 4 6 8 10 12 14 16 এতটুকু দিলাম। তো চলো এবার আমরা এসি রেখা আঁকি সবার ফার্স্টে। এই রেখাগুলো একটু ডিফারেন্ট হবে, এই রেখাগুলো একটু ডিফারেন্ট হবে। আমরা এসি রেখা ফার্স্টে আঁকি। এসি রেখার ক্ষেত্রে 1 হলে 14 হবে, 1 হলে কত, এই যে 1, এই 1 হলে হবে 14, 1 হলে কত হবে, 1 হলে হবে 14। হ্যাঁ, 2 হলে হবে 8.5, 2 হলে হবে 8.5। এই যে দেখতেছো, মনে করো এখানে তুমি অ্যাজিউম করে নিবা 8-এর একটু উপরে দিবা, 8-এর একটু উপরে দিবা। ওকে, 8.5 দিয়ে দিছো, ডান। এরপর হলো 3 হলে 6.7, 6-এর একটু উপরে, 6-এর একটু উপরে, 3 হলে 6 দশমিক এত। ঠিক আছে, 4 হলে 5.5, তার মানে হলো কি
5.5 মানে এই যে 6 থেকে এই যে মনে এখানে 5 আছে না মাঝখানে একটু উপরে। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে হলো আমার আবার হলো 5.4 আছে। 5.4 মানে কি সিমিলারলি দেখো এইটা কিন্তু 5.5 ছিল, এটা 5.4, তার মানে এইটার একটু নিচে আমি যদি মার্কারটাকে আর একটু থিন করি, হ্যাঁ এটার একটু নিচে এই যে মনে করো এখানে গেল, এখান থেকে এই যে চলে আসলো। এরপরে হলো আমার 6 আছে কি 5.67, তার মানে এইখানকার এই যে 5.5-এর থেকে একটু উপরে এই যে দিয়ে দিলাম। ওকে, এবার আমরা জাস্ট বিন্দুগুলোকে একটু বের করি, বিন্দুগুলোকে বের করি, হ্যাঁ এই বিন্দুগুলোকে বের করি, এই যে বিন্দুগুলোকে বের করলাম। এবার আমাকে কি করা লাগবে জানো, এই বিন্দুগুলোকে আমি নিলাম, এই যে নিতেছি, এই যে আমার হয়ে গেছে। আমি জাস্ট উপরের দিকে উঠাই দিব, এইটাকে আমি বলবো কি এসি রেখা। কি রেখা, এটাকে আমি বলবো এসি রেখা। চিত্রটা এসি রেখার চিত্র অলওয়েজ উপর থেকে এসে একটু এরকম বেঁকা হবে, উপর থেকে এসে একটু বেঁকা মানে অর্ধেক ইউ টাইপের। সেম প্রতিটা চিত্রের ক্ষেত্রেই আমার এই মানটা এরকম হবে। এবার আমরা রাখবো এমসি এর মান। সিমিলারলি 0 হলে 10, এবার আমি একটু ডিফারেন্ট কালি নেই, 0 হলে 10, 0 হলে 10, ওকে 0 হলে 10, তার মানে আমার এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে, 0 হলে 10 এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে। তারপর কি 1 হলে 4, 1 হলে 4, এই যে খেয়াল করো 1 হলে 4, এই রেখাটাও অনেক সুন্দর হবে। দেখো প্রথমটা এইখানে, তার মানে আমার চিত্র এইখান থেকে যাবে, 1 হলে 4, এর প্রথমটা এইখানে, এরপরটা এইভাবে যাবে। তারপর হলো কি 2 হলে 3, 2 হলে 3, 3 কোথায় আছে, এই যে দেখো 3 এইখানে আছে, 2 হলে 3, 4 হলেও 3, 2 হলে আচ্ছা 2 হলে 3, 3 হলেও 3, 3 হইলেও আমার এইখানেই থাকবে, 3 হইলেও 3, ওকে 3 হইলেও 3, খেয়াল করো। এরপরে 4 যদি হয় তাহলে হবে 2, তার মানে আস্তে আস্তে অনেক কমতেছে। দেখো প্রান্তিক মানে কি কম, মানগুলো একটু ভালোভাবে খেয়াল করো, এই যে বিন্দুগুলো একটু ভালোভাবে খেয়াল করো, আমাদেরকে কিন্তু এই বিন্দুগুলো মিলাইতে হবে জাস্ট। ওকে, এরপরে কি 5 হলে 5, 5 হলে এই যে দেখো 5 হলে এই যে 5, এইখান দিয়ে মাঝখান দিয়ে আমার কি আসবে 5 আসবে, 5 হলে 5, ওকে। এরপরে কি আছে 6 হলে 7, এই যে তোমার 6-এর উপরে এই যে এখানে 7, ওকে দেখো ডান, আমার কিন্তু ডান হয়ে গেছে অলরেডি। এবার আমি কি করব, এই যে বিন্দুগুলোকে জাস্ট মিলাই দিব, এই ওকে ডান। হ্যাঁ আমি এই যে আসলো আমার বিন্দুগুলা, এই বিন্দুগুলাকে আমি জাস্ট এইভাবে করে মিলাই দিছি, দেখছো এই যে বিন্দু আসলো এইভাবে করে এসে নিচে আসলো, এসে এটাকে আমরা বলবো এমসি রেখা। কি রেখা, এমসি রেখা, ডান। এই যে আমি দুইটার মধ্যে চিত্র আঁকলাম, এই চিত্রটাই হলো এসি আর এমসি এর মধ্যকার সম্পর্ক, ডান। সো এরই মাধ্যমে দেখো আমি কিন্তু তোমাদেরকে টিএফসি, এএফসি, টিএফসি, এবিসি, টিসি এই রেখা একসাথে কিভাবে আঁকবে এটা দেখাই দিলাম, এসি রেখা এমসি রেখা কিভাবে একসাথে আসবে এটাও দেখাই দিলাম। কোশ্চেনটা হলো এসি এমসি এর মধ্যকার সম্পর্ক দেখাও, সেইটাও তোমাদেরকে দেখাই দিলাম। এইবার একটা কোশ্চেন হতে পারে যে ভাইয়া আমাদের এই যে এমসি রেখাটা ইউ এর মতো কেন হয়, এমসি রেখা ইউ এর মতো কেন হয়? কোশ্চেনটা হলো কি এমসি রেখা ইউ এর মতো কেন হয়? প্রশ্ন হলো এইটা যে এমসি রেখা ইউ অক্ষের মতো কেন, ইউ অক্ষের মতো কেন? এটার অ্যান্সার হলো যখনই আমরা কোনো একটা দ্রব্য ব্যবহার করা শুরু করি, আমি যদি তোমাদেরকে এক্সাম্পল দেই, দেখো এই যে মনে করো এই বটলটার এক্সাম্পল, তুমি মনে করো কি করলা, চলো আমি তোমাদেরকে একদম স্পেসিফিকলি দেখাই। তুমি মনে করো নতুন যখন এই বোতলটা তোমার পছন্দ হয়েছে, তখন তোমার বোতলটার চাহিদা এইখানে, বোতল তুমি ইউজ করতেছো একটা সার্টেন টাইম পর বোতলটা একটু ফ্যাকাশে টাইপের হয়ে যাবে না, নিচে ময়লা জমে যাবে, তখন এটার ডিমান্ড তোমার কাছে একদম নিচে থাকবে। এরপরে তুমি কি করবা,
এরপর তুমি বোতলটাকে মনে করো তোমার বোতল অনেক পছন্দ, তুমি ফেলতে চাচ্ছ না, বোতলটাকে একটু প্যাকেজিং করছো, একটু ক্লিন করছো, তখন ক্লিন করার পরে এটা ডিমান্ড আবার উপরে উঠে যাবে না? এই কারণেই আমাদের এমসি বা প্রান্তিক ব্যয়ের রেখাটা ইউ অক্ষের হয়। প্রথমে ডিমান্ড অনেক হাই থাকে, তারপর ডিমান্ড একটু কমে, তারপর ডিমান্ড আবার বেড়ে যায়। ওকে, আই গেস তুমি এটা বুঝতে পারছো। ডান। ওকে, এবার আমি তোমাদেরকে আরও একটা টপিক দেখাবো যেখানে তোমার একটা চিত্রের মধ্যে সকল মান থাকবে। একটা চিত্রের মধ্যে কি থাকবে? সকল মান থাকবে। এটার ক্ষেত্রে আমরা বলি দীর্ঘকালীন এবং স্বল্পকালীন। দীর্ঘকালীন এবং কি স্বল্পকালীন। মনে রাখবা দীর্ঘকালীন, আমরা দীর্ঘকালীন স্বল্পকালীন পড়ছি না? দীর্ঘকালীন গড় ব্যয়ের চিত্র কেমন হবে? দীর্ঘকালীন গড় ব্যয়ের চিত্র হয় কেমন জানো? এই যে এরকম এসে চ্যাপ্টা আকৃতির ইউ এর মতো করে হয়, চ্যাপ্টা আকৃতির ইউ। এখন উত্তর হলো কেন? কারণ হলো দীর্ঘকালটা হয় কিভাবে? অনেকগুলো স্বল্পকাল নিয়ে যখন তুমি স্বল্পকালীন চিত্রগুলো আঁকবা তখন দেখবা স্বল্পকালীন চিত্রগুলো এরকম হবে, এরকম হবে, মানে অনেকগুলো স্বল্পকালীন চিত্র নিয়ে একটা দীর্ঘকাল হয়। সো এই জন্য দীর্ঘকালের চিত্রটা এত লম্বা হয়। আর স্বল্পকালের চিত্রগুলো কীরকম হয় চলো তোমাদেরকে দেখাই। স্বল্পকালের চিত্রগুলা প্রথম এসি মানে কি শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট, এরকম দেখতে হয়। এরপর হলো আমার শর্ট টার্ম না, এভিসি কস্ট মানে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট দেখতে, অ্যাভারেজ ফিক্সড কস্ট দেখতে এরকম হয়। ফিক্সড কস্ট এটা হবে অ্যাভারেজ ফিক্সড কস্ট দেখতে এরকম হয়। আর আমার আছে কি অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, এটা আবার দেখতে এরকম হয়, এভিসি। দেখো পরীক্ষা এরকম করে প্রশ্ন আসবে, আমার স্বল্পকালীন রেখাগুলো কীরকম হবে? স্বল্পকালীন। এখন বলতে পারো ভাইয়া এই যে এভিসি, এএফসি, এএসসি এগুলো কীভাবে বের করব? এইটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। ওকে, পরীক্ষায় প্রশ্ন যদি আসে টিসি থেকে এসি বের করো, টিসি থেকে এসি বের করো, আমরা এতক্ষণ ধরে কিভাবে প্রশ্ন আসবে কিভাবে অ্যান্সার করব? আমাদেরকে যদি বলে টিভিসি টিএফসি মানে হলো আমার মোট স্থির ব্যয় মোট পরিবর্তনশীল ব্যয় দিয়ে দেয়, এই দুইটা থেকে আমি গড় ব্যয় কীভাবে বের করবো? এটা চিত্র এরকম। যদি আমাকে বলে এসি ও এমসি এর মধ্যে সম্পর্ক দেখো তাহলে আমরা এভাবে চিত্র আঁকবো। আর যদি আমাদেরকে বলে টিসি থেকে এসি বের করো তখন আমরা কিভাবে আঁকবো? চলো বোর্ডের একটা কোশ্চেন সলভ করে দেখাই তোমাদেরকে। ওকে, বোর্ডের একটা কোশ্চেন সলভ করবো আমরা এখন। প্রথমটা হলো আমাদের মানগুলা থাকবে, এরপর আমাদের 0 থেকে 6 পর্যন্ত 1 2 3 4 5 6 এক্সট্রা আরেকটা দিয়ে রাখি। ওকে, এটা হলো আমাদের কিউ মানে কি পরিমাণ, কতটুকু আমি উৎপাদন করতেছি। 0 1 2 3 4 5 6 পর্যন্ত হয়ে গেল। আমাদের এখানে দিবে কি টিএফসি, এখানে দিবে টিভিসি, এখানে আমাদেরকে বের করতে হবে টিসি বের করার পরে আমাদের এখানে আমরা বের করব টিসি। এবার আমাদেরকে কি বলবে জানো? এএফসি বের করো, এরপর আমাদেরকে বলবে এভিসি বের করো, এরপর আমাদেরকে বলবে এসি বের করো। পরীক্ষা যদি আমাদেরকে বলে টিসি থেকে এসি বের করো তখন আমাদেরকে কি জানো? এই টিসি এই সবগুলা বের করে দেখাইতে হবে যদি আমাদেরকে এক্সামে বলে দেয়। তো বলে দিলে কিভাবে বের করবে এটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। আমরা জানি টিএফসি অলওয়েজ 10 মানে যেটা থাকে এটা একদম ফিক্স থাকবে। এরপরে আমাদেরকে মনে করো এখানে মান দিয়ে দিছে টিভিসি 0 4 7 10 12 17 24 দিয়ে দিল। এই দুইটা যোগ করব, এখানে 10 এখানে 14 17 আবার হলে এখানে কত হবে 20 হবে, এখানে 22 হবে, এখানে 27 হবে, এখানে 34 হবে। ক্লিয়ার? তার মানে এই দুইটা যোগ করে আমার এইটা আসছে। ঠিক আছে, এই দুইটা যোগ করে আমি যদি তোমাদের এখানে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার দেই তাহলে 2 যোগ 3 হলো আমার এইখানে। এবার আমাকে বলবে এএফসি বের করতে। এএফসি বের করাটা খুবই মজাদার। এই টিভিসি দেখো এএফসি কে এটাকে আমি জাস্ট এটা দিয়ে ভাগ করব। ওকে,
এএফসি মানে আমাদের যে মানগুলো আছে, এএফসি আমাদের এখানে যে মানগুলো আছে এই মানটাকে আমি একটা একটা করে এটা দিয়ে ভাগ করব। 10কে 0 দিয়ে ভাগ করলে কিছুই হয় না, ম্যাথের ওর আসে। 10কে 1 দিয়ে ভাগ করলে হয় 10, মানে এই যে 10কে 1 দিয়ে ভাগ করলে হয় 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, 10কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 3.33, 10কে মানে এটাকে এটা দিয়ে ভাগ করতেছি, 10কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 10/4, এটা হবে 2.5। তারপর হলো আমি 10কে 5 দিয়ে ভাগ করলে হবে 2, 10কে 6 দিয়ে ভাগ করলে কত হবে 10/6, 1.67, 1.67। তার মানে আমরা বুঝতেছি এএফসি বের করতে গেলে টিবিসিকে কিউ দিয়ে ভাগ করতে হয়, সিমিলারলি এবিসিকে টিবিসিকে কিউ দিয়ে ভাগ করব। 0কে 0 দিয়ে করলে কিছুই না, 4কে 1 দিয়ে ভাগ করলে 4, 7কে 2 দিয়ে ভাগ করলে কত 7/2, 3.5। তারপর হলো 10কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 10/3, 3.33, 3.33। তারপর হলো তোমার 12কে 4 দিয়ে ভাগ করলে 3×4 12, তারপর 17কে 5 দিয়ে ভাগ করলে 17/5, 3.4। এরপর হলো তোমার 24কে 6 দিয়ে ভাগ করলে 4×6 24। এই যে দেখো হয়ে গেল আমার, মানে আমার যেটার অ্যাভারেজ বের করতেছি ওইটাকে আর কিউ দিয়ে ভাগ করে দিব। আর টিসি বের করতে হলে টিসিকে সেম এটা দিয়ে এটাকে ভাগ করব। তার মানে 10কে 0 দিয়ে ভাগ করলে কিছুই না, তার মানে 3টা একদম নীল থাকবে। 14কে এত দিয়ে ভাগ করলে আমার কত হবে 14ই হবে। ওকে, তো চলো 17/2, 17/2 দিলে 8.5। তারপর হলো আমার 20/3, তাহলে হবে আমার 6.67। তারপর হলো আমার 22/4, তাহলে হবে আমার 5.5। 27/5, 27/5 দিলে হবে আমার 5.4। আর হলো 34/6 হলে হবে আমার কত 5.67। সো এই যে দেখো একটা চিত্রে একটা বক্সের ভিতরে যদি আমরা পুরাটা এঁকে ফেললাম, এবার যদি চিত্র বলে এই যে আমাদের চিত্র অলরেডি আছে, এরকম হবে আমাদের চিত্র। ওকে, ডান, বুঝে গেছো তোমরা? এই হলো আমাদের ব্যয় সম্পর্কিত যত ধরনের তথ্য আছে, এই ব্যয় সম্পর্কিত সকল ধরনের তথ্য। আমি যদি তোমাদেরকে আরেকবার একটু আমাদের রিমাইন্ড করাই দিই আমরা এতক্ষণ পর্যন্ত কি কি পড়ে ফেলছি। আমরা এতক্ষণ পর্যন্ত এই পার্টটা পুরাটাই আমাদের কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি তোমাদেরকে পরের স্লাইডটাতে নিয়ে যাই, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে ব্যয় সম্পর্কিত সকল টপিক কভার আপ করালাম। আমি তোমাদেরকে ক্লাসের স্টার্টিংয়েই বলছি যে আজকের আমাদের এই 3rd চ্যাপ্টারের ক্লাসে তোমরা টোটাল 2টা সৃজনশীল এইচএসসির জন্য কনফার্ম পেয়ে যাবা। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে যতটুকু পড়ালাম এতটুকু থেকে তুমি একটা সৃজনশীল কনফার্ম পাচ্ছ। এইবার আমি তোমাকে আরও একটা টপিক পড়াবো, কারণ যখনই আমরা উৎপাদন আর খরচ সম্পর্কিত কথা বলি সেখানে যদি আয় নিয়ে কথা না বলি যে আমার পকেটে আলটিমেটলি কত টাকা বাঁচতেছে, তাহলে কিন্তু কোনো বেনিফিট নাই। সো এবার আমি তোমাদেরকে পড়াবো আয় সম্পর্কিত কথাবার্তা। মোট আয় কি, গড় আয় কি, প্রান্তিক আয় কি, আমাদের কেমন ক্যাটাগরির বাজার আছে, এই আয়গুলো থেকে কেমন চিত্র হয়, কোন আয় কোন বাজারের ক্ষেত্রে যাবে, সকল জিনিস কভার আপ করাবো। তো চলো আমরা আমাদের লাস্টের আর কয়েকটা টপিক আছে 9 থেকে 12 পর্যন্ত আমরা একটানে কভার আপ করে ফেলি, ঠিক আছে? তারপরে তোমাদেরকে আমি দেখাবো এতক্ষণ পর্যন্ত তোমরা যা যা পড়ছো তোমাদের এই চ্যাপ্টার থেকে বিগত বছরে আসা ক মার্কের কোশ্চেন কিভাবে কভার আপ হয়ে গেছে। তো চলো এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো আয়। কি পড়বো? আয়। এখন আয় কখন হয় আমাদের? যখন আমরা উৎপাদন থেকে আমাদের ব্যয়গুলোকে বাদ দিই তখন আমাদের হয় আয়। তখন আমাদের কি হয়? আয়। উৎপাদক বা বিক্রেতা তার পণ্য দ্রব্য বিক্রি করে যে অর্থ উপার্জন করে। উৎপাদক বা বিক্রেতা তার পণ্য দ্রব্য বিক্রি করে যা আয় করে, যা উপার্জন করে, যা উপার্জন হবে এখানে, যা উপার্জন করে তাকে আয় বলে। সিম্পল হিসাবে আমি যদি তোমাদেরকে আয় মানে কতটুকু আয় হয়েছে এটা যদি আমি তোমাদেরকে ক্যালকুলেট করে দেখাইতে যাই, তাহলে আমাদেরকে 3টা জিনিস একটু মাথায় রাখতে হবে। একটা হলো আমাদের মোট আয়,
অনেকে বলতে ভাই আবার মোট, হ্যাঁ যখনই মোট চলে আসে তখনই গড় চলে আসবে, গড় আয়। অ্যান্ড লাস্টলি উই হ্যাভ প্রান্তিক আয়, প্রান্তিক আয়। তার মানে তুমি বুঝতেছো, যখনই তুমি মোট গড় প্রান্তিক পেয়ে যাবা তখনই তোমার আলটিমেটলি পুরো জিনিসটা চুটকিতে কাভার আপ হয়ে যাবে। সো এই হলো আমাদের মোট আয় বের করতে হবে কিভাবে। মোট আয়কে আমরা TR বলি, টোটাল রেভিনিউ। গড় আয়কে আমরা AR বলি, অ্যাভারেজ রেভিনিউ। আর এটাকে আমরা বলবো MR। সো কীভাবে বের করতে হবে মোট আয়? যখনই একটা প্রোডাক্টের কতটুকু আয় হয়েছে এটা যদি আমরা দেখতে চাই, ওই প্রোডাক্টের মনে করো TR ইকুয়াল টু পি মানে হলো প্রাইস বা দাম। দামের সাথে আমি কতগুলো প্রোডাক্ট কিনছি মানে কিউ বা পরিমাণ গুণ করলেই কিন্তু আমার কত টাকা আয় হয়েছে এটা আমি জেনে যাই। মানে কতগুলো প্রোডাক্ট কিনছি, কত টাকা দিয়ে কতগুলো প্রোডাক্ট আর কত টাকা দিয়ে কিনছি পার প্রোডাক্টের গুণ করলেই কিন্তু আমার TRটা চলে আসবে। সো TR থেকে আমরা যদি AR বার করতে চাই, ARকে আমাদের কি TR ডিভাইড বাই কিউ ভাগ করলে চলে আসবে। আর প্রান্তিক আয় বের করতে গেলে ওই যে সিমিলার আমাদের ডেল TR আর হলো আমাদের ডেল কিউ। তার মানে কি? তার মানে হলো আমাদের TR2 মাইনাস TR1 আর হলো Q2 মাইনাস Q1। আমি যদি তোমাদেরকে এখানে একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা কি? মনে করো কিছুদিন পর শীত, তাই না? এই শীতের জন্য তুমি 100 টাকা করে 5টা হুডি কিনছো, তাহলে 100 ইন্টু 500 টাকা, এটা হলো তোমার টোটাল রেভিনিউ। এবার প্রতি হুডির তোমার টোটাল রেভিনিউ কত হয়েছে? 500। এটাকে তুমি কয়টা প্রোডাক্ট কিনছো? 5টা, তাহলে তোমার TR এর মান কত হবে? 100 হবে। এতটুকু ক্লিয়ার? এবার তুমি বলবা ভাইয়া এতটুকু বুঝছি কিন্তু প্রান্তিক আয়টা বুঝাই দেন। প্রান্তিক আয় কি? তোমার কাছে হুডি ছিল, 5টা হুডির জন্য তোমার খরচ হয়েছে 500 টাকা। তুমি 6টা হুডি যখনই কিনতে গেছো তোমার খরচ হয়ে গেছে 580 টাকা। এবার তুমি ক্যালকুলেট কিভাবে করবা? এবার তুমি ক্যালকুলেট করবা হলো 580 মাইনাস 500, ঠিক আছে? 6 মাইনাস 5, দেখছো তোমার প্রতি প্রোডাক্টের খরচ হবে কত? 80 টাকা করে। এইটাই হলো আমার প্রান্তিক উৎপাদন। বুঝতে পারছো? মানে অতিরিক্ত একটা উৎপাদ কেনার কারণে তোমার কত টাকা গেল বা কত টাকা তুমি আয় করলা। এই পুরা জিনিসটা হলো আমাদের আয় সম্পর্কিত। বাট এই আয়ের থেকে আমাদের সচরাচর এতক্ষণ ধরে আমরা যেরকম ম্যাথ করছি ওরকম আসবে না, একটু অন্যরকম আসবে। সো সেটা বুঝতে হলে আমাদেরকে দুইটা ধরনের বাজার বুঝতে হবে। সেটা কি? একটা হলো আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর আমাদের আছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো সেই বাজার যে বাজারে অসংখ্য ক্রেতা, অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে, যেমন কৃষি পণ্যর বাজার, মনে করো তুমি কোনো কৃষি পণ্য কিনতে গেছো। মাছ বাজার, ঠিক আছে? মাছের বাজার, ওখানে কি হয়? তোমার অনেকজন কিনতে যায়, অনেকজন বিক্রি করার লোকও থাকে। এই সকল ক্যাটাগরির বাজারকে আমরা কি বলবো? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো যে বাজারে কিছু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে, যেখানে ব্র্যান্ডের, মনে রাখবা, যেখানে ব্র্যান্ডের পণ্য কেনা বেচা হয়। তার মানে আমরা বুঝতেছি এখানে যেমন ক্ষেত্রে আমরা যত ধরনের ব্র্যান্ডের কথা বলবো, যেমন হলো তোমার রবি, এয়ারটেল, গ্রামীণ ফোন, BMW, টয়োটা, রেঞ্জ রোভার, তারপর হলো তোমার আরও যারা যে ব্র্যান্ডগুলো আছে সেই সকল ব্র্যান্ড আমার এটার ক্যাটাগরিতে পড়ে যাবে। ক্রাউন সিমেন্ট, তারপর হলো শাহ সিমেন্ট, সকল ব্র্যান্ডের কথাবার্তা এখানে পড়ে যাবে। ওকে, এই দুটো হলো আমাদের বাজার। এবার আমরা প্রথমে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে কথাবার্তা বলবো। সো
আমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে দেখো, পরীক্ষায় আমাদেরকে বলবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উপর ভিত্তি করে আয় ব্যয়, আয়গুলো বের করো। প্রথমে আমরা দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের TR AR MR, মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এই তিনটা নির্ণয় করা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এই তিনটা আমরা এবার বের করব। সো আমাদের এইচএসসিতে সিমিলারলি আমাদের কোশ্চেন দিয়ে দিবে, এই যে এরকম ধরনের আমাদের কোশ্চেন দেয়া থাকবে। তো চলো আমরা দেখি কি কি দেয়া থাকবে আমাদের। ওকে, সো আমাদের মান প্রথমে দেয়া থাকবে কিউ, আমি তোমাদেরকে আগেই বলছি কিউ আর পি এখানে দেয়া থাকবে, কিউ আর পি। এন্ড এটা থেকে আমরা কি বের করতে পারবো, এটা থেকে আমরা বলবো বের করতে পারবো টিআর। টিআর যখনই বের করতে পারবো এটা থেকে আমরা এআর বের করতে পারবো, এআর ইকুয়াল টু টিআর ডিভাইডেড বাই কিউ। ওকে, ডিভাইড বাই কিউ। আর হলো আমার এম আর যখন আমি বের করব সেটা আমি বের করতে পারবো। সো এখানে আমার মানগুলো দেয়া থাকবে 1 2 3 4 5, মনে করো দেয়া থাকলো, ঠিক আছে 1 2 3 4 আমার দেয়া আছে 1 2 3 4 পর্যন্ত। ওকে, আমার মনে করো 4 পর্যন্তই দেয়া আছে, বাকিগুলো আমার দেয়া নেই, 4টা প্রোডাক্ট নিয়েই আমি কাজ করব। ওকে, 1 2 3 4 দেয়া আছে। এই 1 2 3 4 দেওয়ার সাথে সাথে আমার প্রাইসও দিতে হবে। এখন প্রাইস মনে করো ফিক্স 5 টাকা করে। কয় টাকা করে? 5 টাকা করে। মনে রাখবা, এটা অলওয়েজ মনে রাখবা, যেখানে যখনই আমার এই প্রাইসটা ফিক্স থাকবে, এই প্রাইসটা থাকবে ফিক্স, তখনই আমার এটা বুঝে ফেলতে হবে এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। প্রাইস কি থাকবে? ফিক্স থাকবে, ফিক্স মানে মানুষের জন্য প্রাইস পরিবর্তন হয় না, বাজারে একটা এস্টাবলিশ প্রাইস থাকে, ওই প্রাইসের উপরে পরে কাজ করা হয়। এখানে প্রাইসটা ফিক্স, তার মানে এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমি কিন্তু বলে দিচ্ছি তোমাকে, এই প্রাইস দেখে বুঝতে হবে এটা কি পূর্ণ প্রতিযোগিতা নাকি অপূর্ণ প্রতিযোগিতা। সিমিলারলি যদি প্রাইস চেঞ্জ থাকে তাহলে হবে অপূর্ণ প্রতিযোগিতা। সো এটার মধ্যে আমি বের করে ফেলবো, এটাকে এত দিয়ে গুণ করলে হবে 5, 5 দুগুণ হবে 10, 3 5 হবে 15, 4 5 হবে 20। আমার টিআর এর মান বের হয়ে গেল, তাই না? এইবার আমি যদি ভাগ করি, 5কে 1 দিয়ে ভাগ করলে হবে 5, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, 15কে 3 দিয়ে ভাগ করলে হবে 5, 20কে 4 দিয়ে ভাগ করলে হবে 5। তার মানে আমরা বুঝতেছি যে বাজারে বা যে ম্যাথের ক্ষেত্রে পি আর আমার এ আর সমান, পি আর এ আর সমান, সিমিলারলি যদি এইটা সমান হয় তাহলে এইটাও সমান। 5, 10 থেকে 5 বাদ দিলে 5, 15 থেকে 5 বাদ দিলে 5, 20 থেকে 5 বাদ দিলে 5, শেষ। বুঝে গেছো? তার মানে যে ম্যাথের ক্ষেত্রে আমার এ আর এম আর সমান হবে সেটা হলো আমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। কেমন বাজার? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সো চলো এবার এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে এবার যদি আমি চিত্রটা আঁকি, তাহলে চিত্রটা দেখতে কেমন হবে? আমি 2টা চিত্র আঁকবো। কয়টা চিত্র? 2টা চিত্র। আমরা একসাথেও আঁকতে পারি, চলো একসাথে এঁকে ফেলি। আমরা কিসের কিসের চিত্র আঁকবো? আমরা আঁকবো হলো তোমার টি আর এ আর আর এম আর এর চিত্র আঁকবো। টি আর আর এম আর, যেহেতু আমার এখানে সবগুলো সেম, আমি টি আর এ আর এম আর এই চিত্রগুলো একসাথে এঁকে ফেলতেছি, একসাথে, কারণ যেহেতু মান সেম আমি একসাথে চিত্র আঁকবো। এই দুইটা তো সেম আমার, 0 1 2 3 4, 1 2 3 4, এখানে হলো আমার কিউ 1 2 3 4 দিয়ে দিলাম 1 2 3 4। আর উপরে আমি কত মান দিব? আমার দিব 20 পর্যন্ত। তাহলে আমি 5 10 15 20 দিয়ে দিই, 5 10 15 20, 5 10 15 20 দিয়ে দিলাম। প্রথমে আমি আঁকবো কি? আমি আঁকবো টি আর। প্রথমে আমি আঁকবো টি আর। টি আর এর মান কত? 1 হলে 5, 1 হলে 5, 2 হলে 10, 3 হলে 15, 4 হলে কত? 20, 4 হলে 20। এই যে আঁকলাম, এই যে আঁকলাম, এই যে আঁকলাম, এই যে আঁকলাম। এবার এটাকে সেন্ট্রাল থেকে যদি আমি উঠাই দিই, এটা হলো আমার টি আর এর মান। হয়ে গেল টি আর এর মান আমার, এঁকে ফেললাম। এবার আমার এ আর এম আর দুইটাই সেম। আমি কি করব? আমি মনে করো এখানে এই যে 5 এটা দিয়ে এখানে আমি লিখে দিব এ আর ইকুয়াল টু এম আর, কারণ এ আর আর এম আর সেম। এ আর এম আর কি? সেম। আমার চিত্র কমপ্লিট। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চিত্র কমপ্লিট।
ওকে, ডান, বুঝে গেছো? এই হলো আমার আরেকটা সমস্ত প্রশ্ন। আমাদের দুইটা সৃজনশীল আসবে, একটা আসবে হলো আমাদের ব্যয়গুলো থেকে, আরেকটা আসবে আমাদের আয়গুলো থেকে। মনে করো ঘ নম্বরে যদি এটা আসে, ঘ নম্বরে দেখো একদম সিম্পল, কিন্তু এটা এতক্ষণ মতো যা যা করছো এটা কিন্তু একদম সিম্পল। এবার আমি তোমাদেরকে লাস্টের টপিকটা পড়াবো, একদম লাস্টের টপিক, যে আমাদের অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের AR TR MR বের করো এবং চিত্র আঁকো, এবং কি করো, চিত্র আঁকো। ঠিক আছে, সো চলো এবার আমরা আরো একটা বক্স আঁকি। এটাও আমাদের এইচএসসির একটা প্রশ্ন। তোমাদের আজকের ক্লাসের ভিতরে আমি যেমন তোমাদেরকে কতগুলো এইচএসসির প্রশ্ন সলভ করাইলাম, হিসাবের বাইরে। যারা বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করতে যাবে তারা বুঝবে। এটা হলো কিউ, এখানে পি, আমি আবার বলতেছি পি এর মান পরিবর্তনশীল, তার মানে অপূর্ণ প্রতিযোগিতা। এটা হবে আমার TR, এটা হবে আমার AR আর MR। এটা হলো কিউ, এটা হলো পি, এটা হলো TR, এটা হলো AR, এটা হলো আমার MR। 1 2 3 4। আর পি আমার কত কত দেওয়া আছে, মনে করো 5 4 3 2 এরকম দেওয়া থাকবে। সো 5 5 ওকে 5, 4 দুগুণা 8, 3 তিরিক্ষে 9, 4 দুগুণা 8। ক্লিয়ার? এতটুকু হইলো। এবার এর থেকে আমি এর বের করি। 5 ওকে 5, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 9কে 3, আরকে 4 ভাগ করে দিছি। ওকে, আচ্ছা এবার বলতে পারো ভাইয়া আমাদের তো দুইটাই পরিবর্তনশীল, এটাও পরিবর্তন এটাও পরিবর্তন, আমি ভাগ করব কি দিয়া? এটা হবে আমার 2, কেমন হবে? এটা হবে আমার 2। ওকে, ওকে ডান, ঠিক আছে। এটা কত হবে? এটা হবে আমার 2 করে ফেললাম, মানে 2 3 4 5। এবার আমি যদি MR এর মান বের করি, প্রথমটা 5, তারপরেরটা হলো 3 1 1 -1। ওকে, 1 1 মাইনাস, কারণ এটা প্রথমটা 5 করতে 5, 8 থেকে 5 বাদ দিলে 3, 9 থেকে 8 বাদ দিলে 1, তারপর হলো 8 থেকে 9 বাদ দিলে -1 হয়ে গেল। ঠিক আছে আচ্ছা ডান। অনেকে বলতে পারো যে ভাইয়া এইখানে এই মানগুলো পরিবর্তন কেন হইলো, টাকার মানটা কেন এখানে বাড়লো কমলো আর এখানে কেন ফিক্স থাকলো? এখানে বাড়ার কমার রিজন একটাই, সেটা কি জানো? এখানে হাতের থেকে খুললে পড়ে গেছে। ওকে দেখো, এইখানে আমাদের মানগুলা পরিবর্তনশীল হলো, এখানে মানগুলো ফিক্স থাকলো। এটা রিজন কি? কারণ হলো এইখানে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তার মানে কি যে প্লেয়াররা এখানে খেলে তারা ব্র্যান্ডের প্লেয়ার, তার মানে তাদের টাকা পয়সা অনেক। তাই যদি তাদের প্রোডাক্ট বিক্রি না হয়, তাই তারা কখনো প্রোডাক্টের ভ্যালু কমায় দেয়। মাঝে মাঝে এরকম হয় না, টয়োটার গাড়ি বিক্রি হচ্ছে না, টয়োটার গাড়ির দাম কমায় দিছে। রোলেক্স ঘড়ি বিক্রি হচ্ছে না, রোলেক্সের দাম একটু কমায় দিছে। এরকম হয় না, কারণ এখানে মানুষ কম। ওকে, সো এবার আমরা এইটা থেকে আঁকবো চিত্র। এবার আমরা কি করব? এইটা থেকে আঁকবো চিত্র। সো চলো আমরা চিত্রটা এঁকে ফেলি। প্রথমে আমরা চিত্র আঁকবো TR এর। কিসের চিত্র আঁকবো? প্রথমে আমরা চিত্র আঁকবো TR এর। আমি এখানে মানটা একটু একটু ছোট করে ফেলি, একটু যাতে করে আমাদের এক জায়গায় দুইটা চিত্র একসাথে আঁকা যায়। আমরা এখানে প্রথমে আঁকবো TR এর চিত্র। TR, এখানে আমরা কিউ দিব। সো আমাদের প্রথমে TR এর মান কত কত আছে দেখো। TR এর আমরা কিউ এর মান দিই 1 2 3 4, 1 2 3 4। সো আমাদের এখানে মানগুলো কত কত আছে TR এর, আমরা সিম্পলি এভাবে করে দিব। আমি মনে করো 1 2 3 4 করে দিয়ে নিচ্ছি, যেহেতু ছোট ছোট। 1 2 3 4 5 6 7 8 9, 1 থেকে 9 মতো ডান দিয়ে দিছি 9। সো এবার আমি চিত্রটা যদি আঁকি, 1 হলে 5, 1 হলে 5, এই যে 1 হলে হবে কত? 5। 2 হলে হবে কত? 8। 2 হলে 8, 3 হলে 9, 4 হলে আবার 8।
তার মানে কি উপরে উঠে আবার কমছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আমরা কি করব, এই যে দিয়ে দিলাম। ওকে, এটাকে আমরা জাস্ট এই সেন্ট্রাল থেকে উঠাবো। আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে এটা হলো আমার টিআর রেখা, এটা আমার কি রেখা, টিআর রেখা হয়ে গেছে। দেখো মান বরাবর আমি জাস্ট খালি উঠাই দিছি, ডান, মান বরাবর আমি খালি উঠাই দিছি। ওকে, এবার আমরা এ আর এম আর এর চিত্র একসাথে আঁকবো। খেয়াল করো, এবার আমরা এ আর এম আর এর চিত্র একসাথে আঁকবো, যেহেতু আমাদের মানটা এখানে, তাই আমি একসাথেই আঁকবো। ওকে, যেহেতু আমার মানটা এখানে, আমি এই মানটা একসাথেই আঁকবো। ওয়েট, দেখি, দাঁড়াও, এই চিত্রটাকে আমি ধরে নিচে নামাইতে পারি নাকি? না, ধরে নিচে নামাইতে পারবো না এটাকে। ওকে, ডান, আমার এই মানগুলোকে আমি এখানে রাখলাম। এবার ওই পাশে আমি চিত্রটা এঁকে দিব জাস্ট, অথবা নিচেও আঁকতে পারি, বলা যায় না। হ্যাঁ, এখানে আমি মানটা বসাইলাম। দেখো এই মান থেকে এবার আমি জাস্ট একসাথে করে আরেকটা চিত্র আঁকবো, যে চিত্রের মাধ্যম ভিতরে আমি কি আঁকবো, ওকে, এখানে আমার আঁকলে হবে না, আমার এই সাইডটায় আঁকি আমি, যেহেতু আমার নিচে মাইনাস ফিগার দিতে হবে। তোমরা উপরের মানগুলো একটু ভালো করে দেখো, হ্যাঁ, উপরের মানগুলো একটু ভালো করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবা। উপরের মানগুলো একটু ভালো করে দেখো, ডান। আমার এইখানে আমরা কি কি আঁকবো, এ আর এম আর একসাথে আঁকবো, আর এখানে হলো আমার কিউ, শূন্য, মনে রাখবা -1 আছে কিন্তু আমার এখানে একটা, এখানে একটা কি আছে, এখানে একটা আমার -1 আছে, তাই আমি এখানে একটা -1 দিয়ে নিব, এই যে -1 আছে। অ্যান্ড সিমিলারলি আমার 1 থেকে 6 পর্যন্ত দিলেই কিন্তু আমার মান হয়ে যাচ্ছে, 1 থেকে 6 উপরে আমি দিব 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ডান হয়ে গেল। নিচে আমি দিয়ে দিব কত, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। সো আমি দুই কালার দিয়ে আঁকি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমি আঁকবো এ আর এর মান কেমন হবে দেখো, 1 হলে 5, 1 হলে 5, 2 হলে 4, 2 হলে 4, 3 হলে 3, 3 হলে কত হবে 3, আর 4 হলে হবে আমার 2, 4 হলে কত হবে 2। আমরা যদি এই যে বিন্দুগুলাকে যদি একটা সাথে কানেক্ট করে দিই, দেখবা চিত্রটা খুবই সুন্দর হচ্ছে। বিন্দুগুলোকে কানেক্ট করে দেই, এইটা হলো আমার এ আর, এটা কি, এটা হলো আমার এ আর। লাস্ট আরেকটা, এবার আমরা আঁকবো এম আর এর চিত্রটা আমরা কি দিয়ে আঁকবো, পিঙ্ক কালার দিয়ে আঁকি। চলো, 1 হলে 5, তার মানে এই যে 1 হলে 5 যেটা ছিল একদম এক্স্যাক্টলি সেম থাকবে, 1 হলে 5, 2 হলে 3, তার মানে এখানে 2 হলে আমার কত হবে 3 হবে, 2 হলে 3, এই বিন্দুগুলা কিন্তু মেইন ফ্যাক্ট, এই যে এই বিন্দু, 3 হলে 1, 3 হলে হয়ে গেছে 1। এবার খেয়াল করো, 3 হলে 1, 4 হলে হবে -1, তার মানে নিচে চলে আসছে, 4 হলে হবে কত -1। এইবার দেখো এই চিত্রটাকে আমরা কি করব, এই যে দেখো আমি জাস্ট কানেক্ট করে দিলাম, এই যে কানেক্ট করলাম, এই যে নিচে দিয়ে একটু মনে করো আমি এখানে যদি চিত্রটাকে আরেকটু ছোট করে তোমাদেরকে দেখাই, হ্যাঁ একটু ছোট করে যদি তোমাদেরকে দেখাই, দেখো এই যে এবার যদি আমি চিত্রটা আঁকি, খেয়াল করো এই যে আমাদের এইখানে আসছে, এই যে আমার এইখান থেকে মান নিয়ে আমি এইখানে আঁকলাম। সো এইটার মাধ্যমে আমরা কিন্তু পুরো আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারেরটাও আঁকলাম, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারেরটাও আঁকলাম। আরেকবার যদি তোমাদেরকে আমি দেখাই দিই আমরা কি কি জিনিস কাভার আপ করলাম। দেখো আমরা আগের পৃষ্ঠায় কিন্তু সবগুলো কাভার আপ করছি, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদীটা উৎপাদন ব্যয় কাভার আপ, আমাদের মোট গড় প্রান্তিক ব্যয় কাভার আপ, প্রান্তিক আয় রিলেটেড সকল কিছু কাভার আপ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি এটাও কাভার, পূর্ণ প্রতিযোগিতা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সকল আয়গুলোও কাভার, চিত্রও কাভার। এইবার ছোট্ট একটা জিনিস বাকি আছে আমাদের, দেখো
এতক্ষণ পর্যন্ত তোমরা থার্ড চ্যাপ্টারের পুরো সবকিছু কাভার আপ করলা। দেখো ক নম্বর কোশ্চেন বোর্ড পরীক্ষা যেগুলো আসছে, উৎপাদন কি, মাত্রাগত উৎপাদন কি বলে দিছি, উৎপাদন অপেক্ষ কি বলে দিছি, মাত্রাগত উৎপাদন, প্রান্তিক খরচ কি, গড় আয় কি, সবগুলা কাভার। আরও আছে প্রান্তিক ব্যয় কি, গড় আয় কি, সবগুলা কাভার হয়ে গেছে। খ মার্কের কোশ্চেন যেগুলা, এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ খ মার্কের প্রশ্ন আসবে। তো দেখো আমাদের শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ কেন বলা হয় এটা পড়াই দিছি, কারণ শ্রমিক সবসময় কাজ করতে থাকে। কারিগরি জ্ঞান পরিবর্তন হলে ক্রমহ্রাসমান, কারণ এটার কি দক্ষতা কমে যাবে। উৎপাদনের ক্ষেত্রে স্বল্পকালের স্থির খরচ, এটাও কমপ্লিট করে দিলাম। সো আমরা কিন্তু খ মার্কের সবগুলা এখানে দিয়ে দিছি তোমাদের। এখন লাস্ট কথা হইলো স্টুডেন্টরা আটকায় কোন জায়গায়, স্টুডেন্টরা আটকায় উদাহরণ দেয় না। আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে পড়াইছি। অলওয়েজ এক্সামের টাইমে উদাহরণ দিবা, ভাইয়া যে সৃজনশীলগুলো বলছি ওইগুলার ব্যাখ্যা ভালোভাবে কমপ্লিট করা লাগবে। ব্যাখ্যা বাসায় প্র্যাকটিস করার টাইমে ব্যাখ্যা কমপ্লিট করা লাগবে। অ্যান্ড লাস্টলি শুধু মুখস্থ করলে হবে না, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। যে কনসেপ্ট ক্লিয়ার আমি যদি লাস্ট টাইমে আরেকবার দেখাই দেই, দেখো কিভাবে করে তোমাদের কনসেপ্টগুলো আজকে ক্লিয়ার করে আমি পড়াই দিছি। সো আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের অর্থনীতি প্রথম পত্রের থার্ড চ্যাপ্টার পুরাটা ডান হয়ে গেছে। সো আজকের এই পুরো ক্লাসের মাধ্যমে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় পুরোটা কভার আপ করাই দিলাম। দেখা হচ্ছে চতুর্থ অধ্যায় নিয়ে। আল্লাহ হাফেজ।